নিজের হবু বরকে নিজেরই চাচাতো বোনের সাথে দেখে থমকে যায় রিয়া। তার হবু বর যে কিছুক্ষণের মধ্যেই তাকে বিয়ে করার কথা ছিল, অথচ তার হাত শক্ত করে ধরে রেখেছে অন্য কেউ। সে অন্য কেউ নয়, রিয়ার আপন চাচাতো বোন অন্বেষা। এরপরেই শোনা গেল এক তীব্র চড়ের শব্দ। সুবর্ণা বেগম, অন্বেষার মা, রাগে থরথর করে কাঁপছিলেন। তার ঠোঁট কাঁপছে। তিনি অন্বেষার গালে সজোরে হাত তুলে দিয়েছিলেন। অন্বেষার গাল লাল হয়ে উঠেছে, কিন্তু সে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ঝড়ের মাঝেও রায়ন ঠোঁটে একটু অনুসন্তা দেখা গেল না। সে বরং অন্বেষার হাত আরও শক্ত করে ধরে ফেলল। সুবর্ণা বেগম দেখে চিৎকার করে উঠলেন, সে আমার মেয়ে বলতেও লজ্জা লাগছে তোকে? কিভাবে পারলি এটা করতে? তোর বোনের বরকে ছিনিয়ে নিচ্ছিস, একটুও লজ্জা লাগেনি তোর? চারপাশে কেউ কথা বলছিল না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার চোখে বিস্ময়ের দৃষ্টি। বিয়ের আনন্দ এক মুহূর্তে ম্লান হয়ে গেছে। অন্বেষা তখন ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। লজ্জা? আমি কেন লজ্জা পাবো মা? ভালোবাসা কি কারো বাঁধনে বাঁধা যায়? রায়ান আমাকে ভালোবাসে। তুমি যতই চিল্লাও সত্যিটা পাল্টাতে পারবে না। চুপ কর অন্বেষা, তুই আমার মুখ পুড়িয়ে দিলি। আত্মীয় স্বজন, সমাজ সবাই আজ আমাদের নিয়ে হাসবে। নিজের রক্ত আপন বোন হয়ে ওর জীবনটা এভাবে ভেঙে দিতে পারলি? অন্বেষার চোখে এক ফোঁটা অনুতাপ নেই। সে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করে, আর ভালোবাসায় রক্তের সম্পর্কের কোনো নাম নেই। সুবর্ণা বেগম স্তব্ধ হয়ে গেলেন। বিশ্বাস করতে পারছিলেন না তার মেয়েটা, যাকে এত আদরে মানুষ করেছেন, সে এতটা নিচু হয়ে গেছে। ঘরের প্রতিটি মানুষ নির্বাক হয়ে তাকিয়ে রইল। রুমের ভেতর ভারী নিস্তব্ধতা ঝুলে আছে। বাইরে এখনও কৌতূহলী আত্মীয় স্বজনদের গুঞ্জন ভেসে আসছে। ভেতরের রুমে কারো মুখে কোনো শব্দ নেই। লাল নীল আলো ঝলকাচ্ছে ঠিকই, কিন্তু ঘরে বিষাদের আভা ছড়িয়ে দিচ্ছে। রিয়া তার ঘরের ভেতরে। রিয়ার মা মাহাজাবিন বেয়ান শাড়ির আঁচল দিয়ে বারবার চোখ মুছছেন। বুকের ভেতর হাহাকার চেপে রাখলেও মুখে অসহায় নিস্তব্ধতা। তার পাশে বসা নাজমুল সাহেব গম্ভীর চেহারায় ভারী চোখ নামিয়ে রেখেছেন। সংসারের এত সম্মান, এত আত্মীয় স্বজন সামনে সবকিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। পাশের সোফায় বসে আছেন রিয়ার খালা মালিহা বেগম। তার পাশে সুবর্ণা বেগম আর তার স্বামী মুনির সাহেব। অন্বেষা ওরা চলে গেছে। অনেকক্ষণ চুপ থেকে মালিহা বেগম অবশেষে গলা ভাঙলেন। এসব নিয়ে কাঁদলেও কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমাদের রিয়ার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। মাহাজাবিন বেগম মাথা নিচু করে বললেন, কি করব ভাবছি। মেয়েটা কি সহ্য করতে পারবে? লজ্জা বিয়ের দিনেই? নাজমুল সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু এভাবে তো আর অনুষ্ঠান থামানো যায় না। এত আত্মীয় স্বজন, সবাই চোখে চোখ রেখেছে। মালিহা বেগম একটু থেমে বললেন, রিয়াকে নিয়ে এত কষ্ট করো না। যা হয়েছে তাতে আমাদের কিছু করার নেই। তবে একটা কথা বলতে চাই, যদি তোমরা রাজি হও তাহলে আমি আমার ছেলে আরিয়ানের সঙ্গে রিয়ার বিয়ে দিতে চাই। আজকের এই পরিস্থিতি সামালানোর জন্য যদিও রিয়ার পাশে দাঁড়াই, তাহলে মানসম্মানও অটুট থাকবে। মুহূর্তে ঘরের নিস্তব্ধতায় নতুন তরঙ্গ বয়ে গেল। মাহাজাবিন বেগম আর নাজমুল সাহেব দুজনেই মাথা তুললেন, চোখে অবাক দৃষ্টি। নাজমুল সাহেব ধীরে ধীরে বললেন, আরিয়ান? মালিহা বেগম মাথা নেড়ে হাসলেন, হ্যাঁ, আমার আরিয়ান। তুমি জানো ওর চরিত্র কেমন। মায়ের একমাত্র ছেলে হলেও আদরে খাতা নেই। পড়াশোনায় ভালো, দায়িত্ববান। বোনের মেয়েকে বউ করে আনতে চায়, তাতে আমাদেরও খুশি হবে। আর রিয়ার মতো মেয়ে আমার সংসারে আসলে আমি নিশ্চিত আমার আরিয়ান ভাগ্যবান হবে। মাহজাবিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ধীরে বললেন, আমাদের মেয়ে যে ভেঙে পড়েছে, ওর বুকের ভেতর যে ক্ষত তৈরি হয়েছে, সেটা মুছতে পারবে তো তোমার আরিয়ান? মালিহা বেগম গাম্ভীর্যভাবে মাথা ঝাঁকালেন। ও যদি রাজি হয়, আমি জানি আরিয়ানই তার পাশে থাকবে। নাজমুল সাহেব মৃদু স্বরে বললেন, আরিয়ানকে আমরা চিনি, ভালো ছেলে। আর আমাদের রাজি না হয়ে উপায় কি? সমাজের সামনে মুখ দেখানো দায় হয়ে গেছে। মালিহা বেগম একটু উঠে দাঁড়িয়ে বললেন, একটু দাঁড়াও, আমি আরিয়ানকে ডেকে আনি। তিনি করিডোরের দিকে এগোলেন। একটা সোফায় আরিয়ান হেলান দিয়ে বসেছিল। হাতে ধরা ফোনের স্ক্রিনে চোখ আটকে আছে। মালিহা বেগম এগিয়ে গিয়ে দাঁড়ালেন সামনে। মৃদু স্বরে ডাকলেন, আরিয়ান। ফোন থেকে চোখ তুলে তাকালো আরিয়ান। গম্ভীর চোখে মায়ের দিকে তাকালো। মালিহা বেগম কিছুক্ষণের জন্য নীরব থাকলেন। তার চোখে এখনও উদ্বেগের ঝিলিক। তারপর বললেন, তোর খালার বাড়িতে যা ঘটেছে সব শুনেছিস নিশ্চয়ই? আরিয়ান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়াল, অর্থাৎ সে শুনেছে। মালিহা বেগম ধীরে ধীরে ছেলের কাঁধে হাত রাখলেন।
তুই তো জানিস রিয়া নির্দোষ। আজকের দিনে ওর জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে গেল। যে মুহূর্তে সে স্বপ্ন বুনেছিল সেই মুহূর্তে সে অপমানিত হলো, ভেঙে পড়ল। মেয়েটা একদম ভেঙে গুড়িয়ে গেছে আরিয়ান। আমি চাই তুই ওর পাশে দাঁড়া। আরিয়ান কিছু বলল না, শুধু গম্ভীর চোখে তাকিয়ে রইল মায়ের দিকে। তবে চোখে মুখে স্পষ্ট বিরক্তির রেখা। মালিহা বেগম একটু থেমে আবার বললেন, আমি চাই তুই রিয়াকে বিয়ে কর। সারা রুম জুড়ে পায়চারি করছে রিয়া, রাগে ফেটে পড়ছে, হাত দুটো কাঁপছে, চোখ লাল রক্তিম, রাগে থরথর করছে তার শরীর। তার সব হিসেব, সব কৌশল, সব পালানোর পরিকল্পনা ভেঙে দিল অন্বেষা। রিয়ার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে অগণিত চিন্তা। এখন সে কি করে এখান থেকে পালাবে? ওর সমস্ত পরিকল্পনা, যেটা সে এত কষ্টে সাজিয়েছিল, সব কিছু ভেঙে গেছে অন্বেষার কারণে। সেই ভাবনার ভারে তার হাঁটা চলা আরও বেপরোয়া হয়ে উঠল। এই সময় মৃদু কণ্ঠ শোনা গেল, এখানে একটু এসো আপু। রিয়া হঠাৎ পায়ের গতি থামিয়ে তাকালো। তার চোখ পড়ল ওয়াসিফার দিকে। ওয়াসিফা সোফার কোণে বসে আছে, শান্ত মুখ, নরম চোখ। ওয়াসিফা এতিম, অনাথ আশ্রমে বড় হয়েছে, আর নাজমুল সাহেব তাকে এখানে এনেছে। সে ১৩ বছর বয়স থেকে এই বাড়িতেই আছে। ওয়াসিফার কপাল বেয়ে ছোট ছোট ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে। রিয়ার রাগী চোখের দিকে তাকাতে সাহস পায় না সে। রিয়ার গলার স্বর ভারী হয়ে এলো, সব শেষ হয়ে যাচ্ছে আমার। এই অন্বেষার জন্য এখন আমি বিপদে পড়ে গেছি। এখন আমি কি করব? কিভাবে পালাবো? ওয়াসিফা হাতের আঙুলগুলো পিচিয়ে ধরে, গলার স্বরটা কাঁপছে। পালাতে চাইছ ভয়াবহ পরিস্থিতি থেকে? আমি যাই আপু। রিয়া চিৎকার করে ওঠে, কোথায় যাবি তুই? এখানে বস, এক পাও নড়বি না। আগে আমাকে পালাতে সাহায্য কর। ওয়াসিফার কথোপকথনের মাঝেই হঠাৎ রিয়ার ফোন বেজে উঠল। তখন রিংটোনে ঘরে আবারও ভারী হয়ে ওঠে। রিয়া এক ঝটকায় ফোনটা তুলে নিল। স্ক্রিনে পরিচিত নাম। কাপা কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে তাড়াহুড়োর কণ্ঠস্বর ভেসে এলো, কি হলো? এখনো আসছো না কেন? রিয়া চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, ঠোঁট কামড়ে বলল, আমি আসছি, আর 5 মিনিট অপেক্ষা করো। ফোন কেটে দিয়ে সেই মুহূর্তে ভীষণ অস্থির হয়ে পায়চারি শুরু করল রিয়া। মুখে ঘাম জমে গেছে, সব কিছু গুলিয়ে ফেলেছে ও। ওয়াসিফা তখন সোফায় বসে ওর দিকে তাকিয়ে আছে, মুখে আতঙ্ক আর বিস্ময়। সে বুঝতে পারছে না আপুর মাথায় কি চলছে। রিয়া তখন এক পা এগিয়ে এসে ওয়াসিফার হাতটা শক্ত করে চেপে ধরে। তুই আমার একমাত্র ভরসা, বুঝলি? তুই আমাকে কথা দিয়েছিলি, মনে আছে তো? এখন আমার কথা তোকে রাখতে হবে। ওয়াসিফার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিয়াকে দেখতে ভয়ঙ্কর লাগছে। সে ভয়ে ভয়ে বলল, আপু, তুমি কি বলতে চাইছো? আমার বদলে তুই বউ সাজবি, আজকের বিয়ে তুই করবি। কথাগুলো বজ্রপাতের মতো বাজল ওয়াসিফার কানে। শিউরে উঠল সে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। কি বলছো তুমি আপু? এটা কিভাবে সম্ভব? রিয়ার মুখ আরও শক্ত হয়ে গেল। সম্ভব না? তুই আমাকে কথা দিয়েছিস, তাই না? বলেছিলি আমার পাশেই থাকবি। তুই যদি আজ না করিস আমি শেষ হয়ে যাব, বুঝলি? ওয়াসিফা মাথা নাড়ল। চোখের কোণে জমে থাকা অশ্রু গলিয়ে পড়ল গালে। আমার পক্ষে এটা সম্ভব নয়। আরিয়ান ভাই জানলে উনি আমাকে মেরে ফেলবেন। লস অ্যাঞ্জেলেসের রাত, বাইরে আকাশে তারা ঝলমল করছে। বাড়ির চারপাশে সারি সারি গোল্ডেন লাইটগুলো জ্বলছে। বাড়ির ভেতর মানুষের কোলাহল। সবাই জানে ঘোমটা দিয়ে বসে থাকা মেয়েটা রিয়া, কিন্তু সত্যিটা শুধু একজনই জানত। ঘোমটার আড়ালে বসে আছে রিয়া নয়, বরং ওয়াসিফা। ওয়াসিফার বুক ধকধক করছে, ঘোমটার নিচে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, হাত কাঁপছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। চুপ করে আছে সে, মুহূর্তে শব্দ করার সাহস পাচ্ছে না। যে বিয়ে তার জীবনের বাইরে থাকার কথা ছিল, সেই বিয়ে আজ তাকে শিকলের মতো বেঁধে ফেলেছে। রিয়া তার নিজের জীবন বাঁচানোর জন্য তাকে আগুনের মুখে ঠেলে দিয়েছে। রিয়া পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, আর এখন তাকে পুতুলের মতো বসে থাকতে হচ্ছে। তার মনে রিয়ার শেষ কথাগুলো এখনও বাজে, তুই বিয়েটা করে ফেল, আরিয়ান ভাই কিচ্ছু বলবে না, পরে সব ঠিক হয়ে যাবে, দেখিস। ওয়াসিফা জানে সব ঠিক হয়ে যাবে কথাটা কেবল রিয়ার মুখের বুলি। আরিয়ান তাকে কেমন চোখে দেখবে, তার সঙ্গে কেমন আচরণ করবে, কিছুই সে জানে না। ওয়াসিফার হাত পা ঠান্ডা হয়ে গেছে, ঘোমটার নিচে তার নিঃশ্বাস আরও ভারী হয়ে উঠেছে।
হুজুর কনের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আরিয়ান চৌধুরীকে তোমার স্বামী হিসেবে কবুল করছো? সবার চোখ কনের দিকে। মালিহা বেগমের মুখে প্রশান্তি, মাহাজাবিন বেগম আর সুবর্ণা বেগমও তাকিয়ে আছে। কিন্তু ঘোমটার নিচে বসে থাকা মেয়েটার ভেতরে যে ভয়, অপরাধবোধ আর ঝড় বইছে। ওয়াসিফার গলা শুকিয়ে গেছে, মুখ খুলে শব্দ বের হয় না। তার বুকের ভেতরটা হাহাকার করছে। এত বড় মিথ্যের নাটক সে করতে পারবে না। হুজুর আবার বললেন, কবুল বলো। পাশে বসে থাকা সুবর্ণা বেগম নিচু স্বরে বললেন, ভয় পাচ্ছিস কেন রে, বলে ফেল। ওয়াসিফার হাত জোর হয়ে আসে, কাঁপতে থাকে ঠোঁট, চোখ বন্ধ করে নেয় কয়েক সেকেন্ডের জন্য। তারপরে ডুকরে কেঁদে ওঠে ওয়াসিফা। চোখ দিয়ে অশ্রু ঝরছে, কণ্ঠ কাঁপছে। সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবে না সে, পারছে না আর চুপ থাকতে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। অবশেষে কাপা কণ্ঠে বলে ফেলে, আমি রিয়া নয়, আমি ওয়াসিফা। সবাই স্তব্ধ, অবিশ্বাসে চোখ বড় করে তাকিয়ে আছে তার দিকে। সুবর্ণা বেগম ধীরে ধীরে কাঁপা হাতে ঘোমটা সরালেন। কারো মুখে কোনো শব্দ নেই। সবাই তাকিয়ে আছে যাকে তারা এতক্ষণ ভেবেছিল রিয়া। কিন্তু ঘোমটা সরাতেই দেখা গেল ওটা রিয়া নয়, ওটা ওয়াসিফা। সুবর্ণা বেগম বিস্ময়ে বলে উঠলেন, হায় আল্লাহ, এ যে ওয়াসিফা। মাহাজাবিন বেগম উঠে দাঁড়ালেন, মুখে বিস্ময়, চোখে রাগের ঝিলিক। তিনি দ্রুত এগিয়ে গেলেন ওয়াসিফার দিকে। তুই এখানে কেন? আর আমার মেয়ে কই? রিয়া কোথায়? বল। ওয়াসিফা নিচু হয়ে কাপা হাতে তার ওড়নার কোণা মুচড়ে যাচ্ছে। এতগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে, বিচারকের মতো, অভিযুক্তের মতো নয়। একটু পর সে মুখ তুলল, গলায় কান্না চেপে রাখা স্বর, রিয়া আপু আরমান ভাইয়ের সাথে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই তখন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন মুনির সাহেব, নাজমুল সাহেব আর আরিয়ান। তিনজনের মুখে স্পষ্ট বিভ্রান্তি। মুনির সাহেব বললেন, এখানে কি হচ্ছে? পালিয়ে গেছে আরমানের সাথে। আরমানের সাথে? নাজমুল সাহেবের কণ্ঠ কাঁপছে, গলায় অবিশ্বাসের সুর। মাহাজাবিন বেগম ছটপাট করে উঠলেন, তুই মিথ্যে বলছিস কেন? বল, আমার মেয়ে কোথায়? ওয়াসিফা কাপা গলায় আবার বলল, আমি কিছু জানতাম না, রিয়া আপু আমাকে অনুরোধ করেছিল, আমি এখানে। বাক্যটা শেষ করার আগেই মাহাজাবিন বেগম চিৎকার করে বললেন, চুপ কর, তোর মুখ বন্ধ রাখ। তোকে এইসবের জন্য এ বাড়িতে রেখেছি, আগে বললি না কেন? ওয়াসিফার চোখ বেয়ে পানি ঝরছে, কিন্তু কেউ তার চোখের সে কান্না দেখতে চাইছে না। তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান একবার চারপাশে তাকালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, না রাগ না অবাক হওয়া, একদম নির্লিপ্ত। মুনির সাহেব ধীরে ধীরে বললেন, এটা যদি সত্যি হয় তাহলে আজকের বিয়ে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই আরিয়ানের শীতল কণ্ঠ এলো, বিয়ের কাজ সম্পূর্ণ করো। সবাই থমকে তাকায়, কেউ বিশ্বাস করতে পারছে না। আরিয়ান এগিয়ে আসে, আমি যা বলেছি তাই করো। রিয়া নেই, কিন্তু এই বিয়ে অসম্পূর্ণ থাকবে না। ওয়াসিফার মানে বিয়ের আসর খালি নয়, আজ যা শুরু হয়েছে তা শেষ হবে। আরিয়ানার এক দণ্ড দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। মাহাজাবিন বেগম নিঃশ্বাস নিতে পারছে না ঠিকভাবে। তার বুক ওঠানামা করছে, চোখে অবিশ্বাস। তার মেয়েটা, সেই রিয়া, এমন কাজ করল? তিনি হঠাৎ ঢলে পড়লেন সোফায়, কপালে ঘাম জমেছে। সুবর্ণা বেগম দৌড়ে গিয়ে তাকে ধরলেন, আপা শান্ত হও, একটু পানি খেয়ে নাও। সুবর্ণা বেগম তাকে ধরে নিয়ে ধীরে ধীরে অন্য রুমে নিয়ে গেলেন, একটু শান্ত করবেন বলে। ওয়াসিফা বসে আছে একদম নিশ্চুপ, চোখ লাল, গাল ভেজা অশ্রুতে। ফর্সা মুখটা এখন কান্নায় লালচে হয়ে গেছে, গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে অবিরাম। মালিহা বেগম ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি ওয়াসিফার সামনে বসে পড়লেন। মুখটা কান্নায় লাল হয়ে গেছে দেখে তার মন নরম হয়ে গেল। একটু থেমে তিনি হাত বাড়িয়ে ওয়াসিফার গাল মুছে দিলেন। একটু থেমে খুব নরম গলায় বললেন, তোর কোনো দোষ নেই, কিন্তু এখন যা করার তা শেষ কর। তুই কান্না থামা, চোখ মোজ। এখানে তো তোর কোনো দোষ নেই, সবাই ভুল করে, কিন্তু এখন সময় নষ্ট করলে আরও খারাপ হবে। আরিয়ান যা বলেছে সেটা এখন সবচেয়ে ঠিক। ও রেগে আসছে, এই মুহূর্তে তুই সাহসী হ,
কান্না বন্ধ করে কবুল বলে ফেল। ওয়াসিফা স্তব্ধ, তার চোখ দরজার দিকে, যেদিক দিয়ে আরিয়ান বেরিয়ে গেছে। মনের ভেতরে এক ভয় আর একরাশা অনিশ্চয়তা। সে জানে না এই কবুল বলাটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে কিনা। গলা শুকিয়ে গেছে, ঠোঁট নড়ছে। হুজুর ধীরে বলেন, কবুল বল। ওয়াসিফার ঠোঁট ধীরে ধীরে কাঁপল, কিন্তু শব্দ বেরোল না। বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, আমি কিভাবে বলবো সেই শব্দটা যেটা আমি কখনো উচ্চারণ করার জন্য প্রস্তুতি ছিলাম না? ওয়াসিফা চোখ বন্ধ করে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস নেয়। তারপর কাঁপা ঠোঁটে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছিয়ে খুব আস্তে বলে, কবুল। রাত প্রায় 11টা বাজে। পুরো বাড়িটা নিস্তব্ধ। মালিহা বেগম ওয়াসিফাকে নিয়ে ঢুকেছেন তাদের বাড়িতে কিছুক্ষণ আগেই। মুখে কোনো কথা নেই, শুধু চোখে এক ধরনের ক্লান্তি আর চিন্তার রেখা। আজ সারাদিনে কত কিছুই না ঘটেছে। মন যে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না। আরিয়ান এখনও ফোন তুলছে না। বারবার কল দিচ্ছেন, কিন্তু সেই দিক থেকে কোনো উত্তর নেই। তিনি জানেন তার ছেলে যে রেগে গেছে। সেই নির্লিপ্ত চেহারার আড়ালে কতটা আগুন লুকিয়ে থাকে তা তিনি ভালো করে জানেন। নির্লিপ্ত ঠান্ডা স্বভাবের ছেলেটা যখন নীরব হয়ে যায়, তখনই তিনি সবচেয়ে বেশি ভয় পান। মালিহা বেগম একটা জামদানি শাড়ি এগিয়ে দিলেন। এইটা পরবি, বউয়ের মতো থাকবি আজ, বাকিটা আল্লাহ দেখবে। ওয়াসিফা কোনো কথা না বলে শাড়িটা হাতে নিল। সূক্ষ্ম নীলচে জামদানির কাজ, আলোয় ঝলমল করছে, কিন্তু তার চোখে কোনো আলো নেই। শাড়িটা পরে সে ধীরে ধীরে আরিয়ানের রুমে গেল। রুমে হালকা পারফিউমের গন্ধ। মনে হচ্ছে আরিয়ানের উপস্থিতি এখনো ঘরে আছে। দরজাটা আলতো করে ঠেলে ভেতরে ঢুকল। রুমটা বেশ বড়। দেয়ালে ধূসর রঙের শেড, একটা বড় কাঁচের জানালা যেখান দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। ওয়াসিফার চোখ ধীরে ধীরে রুম জুড়ে ঘুরল। রুমের একপাশে একটা বড় আলমারি, ভেতরে পরিপাটি করে সাজানো পোশাকগুলো দেখা যায়। টেবিলের উপর ছড়ানো কিছু ফাইল। ডান পাশে কাঁচের বড় স্লাইডিং দরজা, যেটা খুলে বারান্দায় যাওয়া যায়। ওয়াসিফা ধীরে ধীরে বিছানার কাছে গেল। শাড়ির আঁচল ঠিক করে, তারপর চুল খুলে দিল। লম্বা কালো চুল কাঁধ পেরিয়ে ছড়িয়ে পড়ল সেখানে। রাত একটা ছুঁই ছুঁই করছে। ওয়াসিফার চোখ জানালার দিকে, কিন্তু মন অন্য কোথাও। বুকের ভেতর ধুকধুক করছে। সে জানে আরিয়ান চোখে আছে অপরাধী, কিন্তু সেও তো কিছুই চায়নি, শুধু সাহায্য করতে চেয়েছিল। এখন সেই এক মুহূর্তের সিদ্ধান্ত তার সারা জীবনের ভাগ্য বদলে দিয়েছে। রুমের ভেতর ভারী ধোঁয়ার ঘ্রাণ, সিগারেটের ধোঁয়ার ঘ্রাণ। জানালাগুলো বন্ধ, পর্দায় টানা, বাইরের আলো ঢোকে না। ঘরটায় শুধু একটা টেবিল ল্যাম্প চলছে। তার ম্লান আলোয় ওয়াসিফার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। ওয়াসিফা বিছানায় ছিটিয়ে আছে, শরীরটা কাঁপছে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে। ঠোঁটের কোণে জমে আছে শুকনো রক্তের দাগ। সে দাদের কারণ ঘরে বসে থাকা মানুষটা আরিয়ান। সোফায় অদ্ভুত ভঙ্গিতে বসে আছে সে। অন্ধকার আলোয় তার মুখটা কেমন অচেনা লাগছে। সিগারেটের আগুনে মাঝে মাঝে চোখ দুটো ঝলকে উঠছে। চোখ লালচে, চোখ শক্ত। একটার পর একটা সিগারেট শেষ করছে। ধোঁয়াটা ছড়ে দিচ্ছে ওয়াসিফার দিকে। তার ডান হাতে ধরা সিগারেটের আগুনটা বারবার জ্বলছে, নিভছে, আর প্রতিবার ধোঁয়া বেরোচ্ছে কুণ্ডলির মতো। ওয়াসিফা ঠোঁট চেপে রাখে, যাতে কাঁপা গলায় কোনো শব্দ বের না হয়। তার বুক ওঠানামা করছে দ্রুত। মনে হচ্ছে একটু নড়লে হয়তো আরিয়ান আবার রেগে যাবে। হাত দুটো বিছানার চাদরে আরও চেপে ধরে। আরিয়ানের চোখ একবারও ওয়াসিফার দিক থেকে সরে না। সে ধোঁয়া ছাড়ে, তারপর হালকা কণ্ঠে বলে, চুপ করে বসে আছিস কেন? ওয়াসিফা মুখ খোলে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ঠোঁটে ব্যথা, ভেতরে ভয়। চোখ নামিয়ে নেয় নিচের দিকে, তাকাতে ভয় হয়। আরিয়ানের ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি খেলে যায়। সে সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে আরেকটা তাজা জ্বালায়। আগুনের আলোর ঝলকে মুহূর্তের জন্য তার মুখটা স্পষ্ট হয়। তখন আরিয়ান ধারালো কণ্ঠে আসে, আমার বিছানায় বসার সাহস দিয়েছে কে? ওয়াসিফা তখনও তাকিয়ে আছে তার দিকে নির্বিকারভাবে, যেন কোনো কিছু ঘটেনি, কিছুই হয়নি। এবার আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আরিয়ানকে আবার কাছে আসতে দেখে ওয়াসিফা কুকড়ে যায় আরও। আরিয়ান তার সামনে এসে থামে। ওর চোখে কোনো রাগ নেই, নির্লিপ্ত। সে এক হাত বাড়িয়ে ওয়াসিফার চিবুক ধরে, মুখটা উপরে তোলে। কথা বলছিস না কেন? ওয়াসিফার চোখে জল নেমে উঠেছে। এক মুহূর্ত আরিয়ানের ধৈর্য ভাঙে। তার আঙুলগুলো শক্ত হয়ে আসে। ওয়াসিফার গাল চেপে ধরে। তীব্র আঙুলের চাপ পড়তেই ওয়াসিফা ব্যথায় মুখ কুকড়ে ফেলল। চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। চোয়ালের চাপ এত শক্ত, মনে হচ্ছিল নিচের হাড় পর্যন্ত ভেঙে যাবে।
আমি একবার বলেছি আমার নিয়ম ভাঙবি না, তবু বারবার সীমা টপকাচ্ছিস। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে আছে, দাঁত চেপে রাখায় তার কপালের শিরা ফুলে উঠেছে। তীব্র দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল তার দিকে। ওয়াসিফার গাল তখনও আরিয়ানের মুঠোয়, আঙুলগুলো এতটাই শক্ত যে ওর নরম গালে দাগ পড়ে গেছে। ওয়াসিফার মুখটা মুঠো আটকে রাখা এক পাখির মতো, নড়তে পারছে না, শুধু শ্বাসটা ভারী হয়ে কাঁপছে। ওর ঠোঁটে রক্ত তখনও শুকোয়নি, চোখে জল টলটল করছে, কিন্তু ভয়ে কথা বেরোচ্ছে না। হঠাৎ কাঁপা কাঁপা গলায় বেরোলো, ক্ষমা করুন আরিয়ান ভাই। হাতের চাপ কমে না, বরং আরও শক্ত হয়ে আসে। তোদের এত সাহস হলো কি করে আমার সাথে এমন করার? ওই রিয়াকে তো ছাড়বই না, আর তোকেও ছেড়ে দেব ভাবিস না। ওয়াসিফা কেঁপে ওঠে, তার হাত দুটো কাঁপতে কাঁপতে আরিয়ানের হাত ধরতে যায়, চাপটা একটু হলেও কমাতে, কিন্তু আঙুলগুলো পাথরের মতো শক্ত হয়ে আসে। আরিয়ানের ঠোঁটের কোণে তিক্ত হাসি। দয়া করে তোকে বিয়ে করেছি, বুঝলি? দয়া। আরিয়ান চৌধুরীর বউ হওয়ার তোর কোনো যোগ্যতাই নেই। কথাগুলো ধারালো ছুরির মতো ওয়াসিফার বুক চিড়ে ঢুকে যায়, চোখের পানি গড়িয়ে পড়েছে অঝরে। কিন্তু আরিয়ানের দৃষ্টি একবারের জন্য নরম হয় না। সে গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তারপর হঠাৎই হাত বাড়িয়ে টেনে নেয় ওয়াসিফাকে, এতটাই জোরে যে ওর হাত থেকে চাদরটা ছিটকে পড়ে যায়। ওয়াসিফা ভারসাম্য রাখতে না পেরে বিছানা থেকে ছিটকে ফ্লোরে পড়ে যায়। আরিয়ান নিচু হয়ে তাকায় নিচে। মেঝেতেই ঘুমাবি তুই। ওয়াসিফা নিঃশব্দে নিচে বসে থাকে, ভয় আর অসহায়ত্ব সব কিছু মিলে বুকটা পাথর হয়ে গেছে। আরিয়ান ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ থেমে যায়, পেছন ফিরে তাকায়, চোখে সে একই রাগ, কিন্তু ঠোঁটে বাঁকা হাসি। আরিয়ান এগিয়ে আসে কয়েক ধাপ, একদম কাছে, এতটা কাছে যে ওয়াসিফা দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে যায়। আরিয়ান নিচু গলায় বলে, আজকের না আমাদের বাসর। ওয়াসিফার চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। আরিয়ান ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে শুরু করে। প্রতিটি বোতাম খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াসিফার বুকের ভেতর ধরপড়ানি আরও বেড়ে যায়। চোখ বন্ধ করে ফেলে, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর দম আটকে আছে। কিছুক্ষণ পর হঠাৎই ওর মাথায় কিছু নরম জিনিস পড়ে। চোখ তুলে তাকায় ওয়াসিফা, তার মাথায় আরিয়ানের শার্টটা পড়ে আছে। বিভ্রান্ত চোখে দেখে আরিয়ান তখন ওয়াশরুমের দিকে হাঁটছে। দরজার সামনে তাকিয়ে দাঁড়িয়ে একবারও ফিরে তাকায় না, শুধু বলে, পরিষ্কার করে ঘুমা, ওই মেঝেতেই তোর জায়গা। দরজাটা বন্ধ হয়ে যায় ধীরে। ওয়াসিফা হাত দিয়ে মাথা ঢেকে শার্টটা নামায়। আরিয়ানের গায়ের ঘ্রাণ লেগে আছে তাতে, সেই ঘ্রাণটা যেন ওর বুকের ভেতর কাঁটা হয়ে বিঁধে যাচ্ছে। সকালের আলো হালকা করে রুমে ঢুকছে, পর্দাগুলো আধ খোলা, বারান্দার হাওয়া হালকা পর্দা উড়িয়ে নিয়ে আসছে ঠান্ডা স্রোত। চোখে আলো পড়ায় ওয়াসিফার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই চারিদিকটা অচেনা ঠেকল তার। এক মুহূর্তে যেন মনে হলো সে কোথায় আছে, তারপরে সব মনে পড়ে গেল। রাতের ঘটনাগুলো ঝাপসা ছবির মতো ফিরে আসে মাথায়। গলা শুকিয়ে যায়, একবার নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকায়। বারান্দার পর্দা পুরো সরানো, বাতাসে পর্দাটা দুলছে ধীরে ধীরে। বিছানার চাদরটা অগোছালো, বালিশের পাশে ভাঁজ পড়ে আছে, কিন্তু আরিয়ান ভাই নেই। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে সে খালি বিছানার দিকে। তখন ওয়াশরুম থেকে হালকা পানির শব্দ আসে। ওয়াসিফা সাবধানে উঠে দাঁড়ায়, গায়ের চাদরটা ঠিক করে নেয়, তারপর নিজের মেঝের চাদর আর বালিশটা তুলে রাখে, বিছানাটাও গুছিয়ে রাখে। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোয়। দরজার পাশে দাঁড়িয়ে একবার তাকায় ওয়াশরুমের দিকে, একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলটা সাজানো, সকালের আলো পর্দার ফাঁক গলে টেবিলের উপর পড়ে আছে। টেবিলের একপাশে বসে আছে আরিশা, আরিয়ানের একমাত্র বড় বোন। আরিয়ানের বাবা নেই, গত 3 বছর ধরে সব কিছু নিজেই সামলাচ্ছে। গতকালকে বিয়ের কথা বলেছে মালিহা বেগম, রাত হয়েছে এই জন্য আসেনি, আজকে আসলো। মুখে মেকআপের হালকা ছোঁয়া, চুল বাঁধা, পরনে সাদা সিল্কের কামিজ, সোনালি ওড়না। পাশের চেয়ারে বসে ছোট্ট রোহান, তার 4 বছরের ছেলে। এক হাতে চামচ নিয়ে বাটিতে ঠুকঠুক আওয়াজ করছে, মুখে দুধ লেগে আছে। আরিশার দৃষ্টি পুরো সময়টা ফোনের স্ক্রিনে আটকানো। নিউজ ফিডে ভেসে উঠছে একের পর এক হেডলাইন। এর কোম্পানির চেয়ারম্যান আরিয়ান চৌধুরী বিয়ে করলেন এক এতিম মেয়েকে। আরিশার মুখটা শক্ত হয়ে আসে, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখার চেষ্টা করছে। স্ক্রিনের নিউজের নিচে হাজার হাজার মন্তব্য। এই মেয়েটা চৌধুরী পরিবারের মানসম্মান নষ্ট করে দিল, এতিম মেয়েকে বিয়ে করল কেন, আরও কত কিছু। আরিশার চোখে স্পষ্ট বিরক্তি। সমাজের এই বিচার, এই বিষাক্ত মন্তব্য ভালো লাগছে না।
যেন ওর ভারী কোনো বড় অপরাধ করে ফেলেছে। একটা দীর্ঘ ভারী শ্বাস ফেলে আরিশা ফোন টেবিলে রাখল। তখনই সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হয়। ওয়াসিফা নিচে নামছে। রোহান হঠাৎই মুখ তুলে তাকালো। ওর ছোট্ট মুখে আনন্দের ঝিলিক। আপু! ওয়াসিফার মুখে হাসি ফুটল। নিচু হয়ে রোহানকে কোলে তুলে নিল। রোহান, নাশতা খেয়েছ? রোহান গালে হাত দিয়ে বলল, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াসিফা হেসে ওর কপালে চুমু খেল। তুমি তো একেবারে ভালো ছেলে। আরিশা তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ওয়াসিফার মুখে একটা সরলতা আছে। মেয়েটা সুন্দর করে হাসে। ততক্ষণে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে আরিয়ান। কালো ফর্মাল প্যান্ট, সাদা শার্ট, হাতা গোটানো। চোখে সে আগের মতোই তীব্র গম্ভীর দৃষ্টি। ও নিচে নামতেই রোহান চিৎকার করে উঠল, মামা! রোহানের সেই ডাকে আরিয়ানের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। ও নিচু হয়ে ওর গালে হালকা চুমু দিল। গুড মর্নিং জ্যাম। তারপর চেয়ারে গিয়ে বসে পড়ল টেবিলের সামনে। প্লেট, ছুরি, কাঁটা সব সাজানো। ওয়াসিফা তখন ওর টেবিল থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মাথা নিচু, হাত দুটো আঁচলের কিনারা ধরে আছে টান টান করে। মুখে অস্বস্তি। আরিশা একবার ওয়াসিফার দিকে, আরিয়ানের দিকে তাকায়। কথা না বলেও তাদের মুখের অভিব্যক্তি সব বলে দিচ্ছে। তাদের মধ্যে বোঝাপড়াটা একদমই ঠিক নেই। তুই দাঁড়িয়ে আছিস কেন ওয়াসিফা? বস। ওয়াসিফা একটু ইস্ততস্ত করল। কিন্তু ঠিক সেই সময় আরিয়ানের কণ্ঠস্বর এলো, খাবার টেবিলে শুধু ফ্যামিলিরা বসে। ওয়াসিফা থমকে দাঁড়িয়ে রইল। আরিশা হালকা ধমকের সুরে বলল, আরিয়ান, ওরা ছোট একটা ভুল না হয় করে ফেলেছে, এগিয়ে বিষয়টা নিস না। আরিয়ানের চোখ শক্ত হয়ে উঠল। সে রাগ চেপে রাখার চেষ্টা করলেও কণ্ঠে তীব্রতা বেড়ে গেল। ছোট? সিরিয়াসলি আপু? ওয়াসিফা 23 বছরের, মেয়েটা ছোট না। আরিশা চুপ। ও জানে আরিয়ান রেগে গেলে তর্কে কোনো ফল হয় না, কিন্তু তবুও নরম গলায় বলে, আচ্ছা, আপাতত মেনে নে, আপাতত মারব না। আরিয়ান চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। প্লেটের ওপর অর্ধেক খাওয়া স্যান্ডউইচ, পাশে ঠান্ডা কফি। আরিয়ানের চোট একবারও ওয়াসিফার দিকে গেল না, সোজা বেরিয়ে যায় ঘর থেকে। ওয়াসিফা ঠোঁট কামড়ে তাকিয়ে রইল ওর পেছনের দিকে। তখনই কিচেন থেকে মালিহা বেগম বেরিয়ে এলেন। হাতে এক গ্লাস অ্যাপেলের জুস, আরিয়ানের জন্য। কপালে হালকা ভাঁজ। সকালবেলা তাড়াহুড়ো আর উত্তেজনা, সব মিলে মুখে ক্লান্তির ছাপ। তিনি চারদিকে তাকালেন একবার। টেবিলে অর্ধেক খাওয়া স্যান্ডউইচ, ঠান্ডা কফি, চেয়ার টানা অবস্থায় পড়ে আছে। চোখ ঘুরে থামল আরিশার মুখে। তারপর বললেন, আরিয়ান কই? আরিশা মৃদু শ্বাস ফেলে বলল, চলে গেছে। মালিহা বেগম এক মুহূর্ত চুপ রইলেন। হাতের জুসটা টেবিলে রাখলেন। বুঝে ফেলেছেন আবার অকারণে মনোমালিন্য হয়েছে। এই ছেলেকে নিয়ে যে কি করবে? আরিশা তখন ওয়াসিফার দিকে তাকালো। ওয়াসিফা এখনও আরিয়ানের যাওয়ার দিকটা একদৃষ্টে তাকিয়ে আছে। আর তাকিয়ে লাভ নেই ওয়াসিফা, তুই 10, ও অফিসে গিয়ে খেয়ে নেবে। ওয়াসিফা চুপ করে চেয়ার টেনে বসে। অফিসের বিশাল গ্লাসওয়ালা কেবিনে বসে আছে আরিয়ান। বাইরের সকালের আলোয় শহরটা ঝলমল করছে। ডেস্কের উপর ছড়ানো কিছু ফাইল। ল্যাপটপে স্ক্রিনে নিউজ পোর্টালের হেডলাইনগুলো ভাসছে। আরিয়ান আঙ্গুল মাউসের উপর থেমে থাকে এক মুহূর্ত, তারপর স্ক্রল করে নিচে যায়। কমেন্ট সেকশনে একের পর এক গসিপ, উপহাস আর অবমাননাকর বাক্য। চোয়াল শক্ত হয়ে আসে তার। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, সাকিব। অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে দরজায় এসে দাঁড়ায়। জি স্যার। আরিয়ান স্ক্রিনটা তার দিকে ঘুরিয়ে দেয়। চোখে মুখে তীব্র রাগ। এগুলো দ্রুত ক্লিয়ার করবে আজ। আমি যেন ওর এই বাজে খবর একটাও না দেখি, ফাস্ট। সাকিব এক মুহূর্ত থেমে বলে, জি স্যার, কাজ চলছে, টিম হ্যান্ডেল করছে সব নিউজ পোর্টাল থেকে নামিয়ে ফেলার। আরিয়ান চুপচাপ তাকিয়ে থাকে স্ক্রিনে। আঙুলের ডগায় কলমটা ঘুরছে বারবার। চোখের কোণে চাপা ক্রোধ। এসি ঠান্ডা বাতাসে ও কপালে ঘাম জমে। সে চেয়ারে হেলান দেয়। হাতের আঙুলে টান পড়ে। তখনই দরজাটা হঠাৎ খুলে যায়। রিসেপশনিস্টের কণ্ঠ বাইরে থেকে শোনা গেল, স্যার, আপনি এভাবে ভেতরে যেতে পারবেন না। ভেতরে একটা লম্বা ছেলে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। চোখ লাল, মুখে রাগের ছাপ। দরজা বন্ধ হতে দেয় না। এক মুহূর্ত দেরি না করে এগিয়ে এসে আরিয়ানের গলা চেপে ধরল। গলায় ছিঁড়ে ফুলে উঠেছে তার। ছেলেটার দাঁতে দাঁত চেপে বলল, তুই ওয়াসিফাকে বিয়ে করেছিস কেন? জানতিস না আমি ওকে ভালোবাসতাম? আরিয়ানের চোখে কোনো ভয় নেই, কোনো অস্থিরতাও নেই। সে বরং শান্তভাবে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা বিদ্রুপের রেখা, যেন সে আগমনটা আগে থেকেই জানত। আরিয়ান শান্ত গলায় বলে, আমার গলা ছাড় আয়ান। আয়ান ছাড়ে না,
বরং আরও শক্ত করে ধরে। রাগে তার নিঃশ্বাস গরম হয়ে আরিয়ানের মুখে লাগে। তুই জানতিস, তারপরও করেছিস। তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস কেন? আরিয়ান ধীরে ধীরে কলারটা নিজের হাত দিয়ে সরিয়ে নেয়। তারপর নিঃশব্দে বলে, আমি কেড়ে নিইনি। বিয়েটা কিভাবে হয়েছে সেটা তুই নিশ্চয়ই জানিস। আরিয়ান গর্জে উঠে বলে, তুই ওয়াসিফাকে ডিভোর্স দিবি। আরিয়ান, আজই দিবি, শুনেছিস? আজই। আরিয়ান কলার টেনে চেয়ারে বসে। আশ্চর্য, আমি ডিভোর্স দিব কেন? বিয়ের মাত্র একদিন হয়েছে, বাসরাটা শুধু পার করলাম, এখনও তো সবে শুরু, হানিমুনটাও তো রয়ে গেছে। আরিয়ান চোখ বন্ধ করল। বুকের ভেতর যেন কেউ পাথর চাপা দিয়েছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বিশ্বাসই করতে পারছে না আরিয়ান এমন কিছু করতে পারে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল, সেই তার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। ক্রোধে অপমানে ওর পুরো শরীর কেঁপে উঠল। হাত দুটো মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল। তুই ভাবছিস ও তোকে ভালোবাসবে? আরিয়ান উঠে দাঁড়ালো ধীরে ধীরে। 2 হাত টেবিলে রাখল, চোখে মুখে আত্মবিশ্বাসের ঝিলিক। ও আমাকে ভালোবাসবে কিনা সেটা আমার বিষয় না, আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু ও এখন আমার নামে অধীনে আছে, আপাতত এটা উপভোগ কর। আরিয়ানের চোখে জল চলে আসে। তবু সে জল শক্ত করে বলে, এটা তুই একদম ঠিক করিসনি। ওয়াসিফাকে আমাদের মাঝে নে, এর ফল তোকে ভোগ করতে হবে। দেখিস আরিয়ান, একদিন তুই নিজেই ওয়াসিফাকে হারাবি। তোর অহংকারে তোর পতন হবে। তোর কথা শেষ হয়েছে, এখন বেরো এখান থেকে। অফিসের বাইরে কয়েকজন কর্মী কাছের ডেস্ক থেকে তাকিয়ে আছে। কারো সাহস নেই ঢোকার। আরিয়ান দাঁড়িয়ে বুক ওঠানামা করছে দ্রুত, চোখে মুখে তীব্র ঘৃণা। তুই নিজের লাভের জন্য ওয়াসিফার জীবন নিয়ে খেলছিস, ছেড়ে দে ওকে, না হলে কি করবি তুই? আরিয়ান দাঁড়িয়েছিল ঠিক তার বিপরীতে। বুকটা ওঠানামা করছে দ্রুত গতিতে, মুষ্টিবদ্ধ হাত কাঁপছে, আঙ্গুলের শিরাগুলো ফুলে আছে। এক মুহূর্তের মধ্যেই হঠাৎ এক কাণ্ড করে বসল আরিয়ান। তার মুষ্টিবদ্ধ হাত গিয়ে পড়ল আরিয়ানের মুখে। একবার, দুবার, বারবার। নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। আরিয়ান টলে গেল সামান্য, কিন্তু চোখে কোনো ভয় বা অস্থিরতা নেই। সে শুধু তাকিয়ে আছে আরিয়ানের দিকে, সেই একই ঠান্ডা দৃষ্টিতে। বাইরে হইচই পড়ে গেল। স্যার, কি হচ্ছে ভেতরে? দরজা খুলে 2জন গার্ড ছুটে এলো ভেতরে। তারা আরিয়ানকে ধরে টানতে লাগল, কিন্তু সে এখনও ছটফট করছে, চেঁচিয়ে উঠছে। আরিয়ান ধীরে ধীরে টিস্যু তুলে নিল টেবিল থেকে। তার আঙ্গুলে সামান্য রক্ত লেগে গেছে। শান্ত শান্ত গলায় বলল, তাকে বাইরে নিয়ে যাও। গার্ডরা আরিয়ানকে টানতে টানতে বাইরে নিয়ে গেল, কিন্তু আরিয়ান চিৎকার করতেই থাকল, তুই ওর জীবনটা নষ্ট করছিস আরিয়ান, তোকে আমি ছাড়ব না। দরজা বন্ধ হয়ে যেতেই কেবিন আবার নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান টিস্যুতে নাকে রক্ত মুছে নিল, গভীর নিঃশ্বাস ফেলল। তারপর মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল কিছুক্ষণ। বুকের ভেতর ভার জমে আছে। আরিয়ান, দিদারের ভাই, 3 মাস ধরে বিদেশে ছিল, আজকে হয়তো এসেছে। নরম রোদে বাগানটা শান্ত, হালকা হাওয়া বইছে। টেবিলের উপর সাজানো আছে চায়ের কাপ, বিস্কুটের প্লেট আর কিছু ফল। এই শান্ত পরিবেশের মাঝে টেবিলের চারপাশে বসে আছে সবাই। মালিহা বেগম, আরিশা, আর পাশে বসে আছে ওয়াসিফা। রোহান তার কোলে মাথা রেখে বসে আছে, ছোট্ট মুখটা ভরা হাসি। সে চুপচাপ অপেক্ষা করছে ওয়াসিফার হাত থেকে কমলার টুকরো পাবে বলে। মালিহা বেগম একবার চায়ের কাপ নামিয়ে হালকা দীর্ঘশ্বাস ফেলেন। আজকে অফিসে না গেলে কি হতো বলতো? খেয়েও গেল না। ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। এত চিন্তা করো না আম্মু, ও ছোট না, খিদে পেলে নিজেই খেয়ে নেবে। আরিশা চায়ের কাপ নামিয়ে এবার ওয়াসিফার দিকে তাকালো। শোন ওয়াসিফা, আরিয়ান কিছু বলে ভয় পাবি না, আর কিছু বললে চুপ করে থাকিস না। তোর চুপ থাকার জন্যই ও প্রশ্রয় পায়। পাল্টা উত্তর দিবি, দেখবি তখন চুপ হয়ে যাবে। ওয়াসিফা থমকে গেল। হাতের কমলাটা ওর আঙ্গুলে থেমে রইল। সে নিঃশব্দে নিচে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কমলার একটি টুকরো তুলে রোহানের ছোট্ট হাতে রাখল। রোহান খুশিতে মুখে পুরে দিল সেই টুকরোটা। চোখ ভরা আনন্দে তাকালো ওয়াসিফার দিকে, কিন্তু ওয়াসিফার মুখে তখন অন্য রকম নীরবতা। আরিয়ানের চোখে তাকালে তার বুক ধরফর করতে শুরু করে। সেই গম্ভীর মুখটা, ঠোঁটের কোণে জমে থাকা কঠিন দৃষ্টি, সবকিছু যেন ওয়াসিফার মনের ভেতর টান সৃষ্টি করে, যা তাকে টেনে নেয় আরিয়ানের দিকে। অথচ সে চায় পালিয়ে যেতে, সে চায় না চোখে চোখ রাখতে,
কিন্তু আবার সেই চোখের দৃষ্টি থেকে নিজেকে সরিয়েও নিতে পারে না। ও বুঝে গেছে এই টানটা শুধু ভয় নয়, অপছন্দ নয়, এটা অন্যরকম এক অনুভূতি, যাকে চায় না প্রকাশ পেতে, কিন্তু যতই চাপা দিতে চায় ততই তা জেগে ওঠে ওর ভেতরে। নিঃশব্দে ধীরে ধীরে বাগানে হালকা বাতাস বইতে লাগল। আবার দূরে কোথাও মাগরিবের আজান শুরু হলো। মালিহা বেগম উঠে দাঁড়ালেন। চল সবাই ভিতরে, সন্ধে হয়ে যাচ্ছে। নাজমুল সাহেব 2 ভাই 1 বোনের মধ্যে বড়, খানিকটা জেদি মানুষ। তিনি নিজের সিদ্ধান্তে কাউকে হস্তক্ষেপ করতে দিতে পছন্দ করেন না। তার বোন নাজনীন বেগম নিজের সংসারের সুখেই আছে। নাজনীন বেগমের একমাত্র ছেলে আরমান পরিবারের সবার প্রিয়। নাজমুল সাহেবের একমাত্র মেয়ে রিয়া আর ছেলে আইয়ান। আরমান আর রিয়ার বয়স প্রায় সমান। ছোটবেলায় দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সময়ের সাথে সাথে তাদের সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। ছেলের খুশির জন্য একদিন তিনি সাহস করে বড় ভাই নাজমুল সাহেবের কাছে প্রস্তাবটা দিলেন। এতে পারিবারিক সম্পর্ক আরও গভীর হবে, নিজের ছেলেও খুশি আর ভাইয়ের মেয়েও থাকবে নিজের কাছে। দুপক্ষেরই আনন্দ। কিন্তু নাজমুল সাহেব না করে দিলেন, আত্মীয়ের মধ্যে বিয়ে দেবেন না। ভাইয়ের এমন কঠোর প্রত্যাখ্যান তার মন ভেঙে দিয়েছিল। এভাবে এক ভুল বোঝাবুঝি ভাই বোনের বন্ধনের মধ্যে অদৃশ্য প্রাচীর তুলে দিল, আর সেই প্রাচীর আজও অটল। রাত 9টা ছুঁই ছুঁই। ছাদের উপরে থাকা ছোট্ট লাউঞ্জটা অন্ধকার আধা আলোয় ভাসছে। টেবিলের উপর ছড়িয়ে আছে খালি গ্লাস, বোতল। আয়ান চুপচাপ বসে আছে কনুই টেবিলে, দৃষ্টি তখন শূন্যে। পাশে আফনান টেবিলে কনুই রেখে মাথা ঠেকিয়ে রেখেছে, চোখ বন্ধ। হালকা আলোয় দেখা যাচ্ছে তার মুখটা লালচে হয়ে আছে, চুলগুলো এলোমেলো। তার গলার কাছে বোতাম খোলা। বাতাসে অ্যালকোহলের গন্ধ ভাসছে। আফনান, আয়ান, কোনো সাড়া নেই। আফনান কেবল একটা হালকা গুঙিয়ে ওঠে, তারপর আবার নিঃশব্দ। তখনই পেছনে লিফটের শব্দ শোনা গেল। ধীরে ধীরে দরজা খুলে আরিয়ান এগিয়ে এলো। পরনে হালকা গ্রে শার্ট, নাকের পাশে সামান্য দাগ, কিন্তু মুখ শান্ত। আয়ান টের পায়। আরিয়ান যখন এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়াতেই হঠাৎ সে তাকালো, আর এক মুহূর্ত না ভেবে চেয়ার ঠেলে পিছিয়ে দাঁড়ালো সে। আফনানও তাকালো না, মাতাল অবস্থায় নিজের মধ্যেই হারিয়ে আছে। আয়ান মুখ শক্ত করে একবার আরিয়ানের দিকে তাকালো, মুখের ভাব বদলে গেল। চোখের তীব্র ঘৃণার ছাপ ফুটে উঠেছে। একটা কথাও না বলে চুপচাপ চেয়ারটা সরিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আরিয়ান কিছুক্ষণ সেই খালি চেয়ারটার দিকে তাকিয়ে রইল, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ছোঁয়া। ধীরে ধীরে নিজের চেয়ারটা টেনে বসল, চোখ গেল আফনানের দিকে। আফনান তখনও টলছে। আরিয়ান পা দিয়ে আলতো করে ওর হাঁটুতে ঠেলা দিল। ওই আফনান। আফনান বিরক্ত মুখে চোখ তুলে তাকালো, চোখ লাল, চেহারায় মাতাল ক্লান্তি। আবার ছ্যাঁকা খেয়েছিস? আফনান ভাঙা গলায় হেসে বলল। হাসিটা উল্টে গলা ভার করে বলে উঠল, 1 সপ্তাহ ধরে আমার ফোন তুলছে না জানিস আরিয়ান। আদর করে বাদর বানিয়ে ফেলেছি মেয়েটাকে, এখন সেই বাদর আমাকেই তাড়িয়ে দিল। আরিয়ানের ঠোঁটে কোনো হাসি নেই, শুধু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে জিজ্ঞেস করল, আয়ান এখানে এসেছিল কেন? আফনান চোখ পিটপিট করে কিছু বলতে চেষ্টা করল, তারপর কপাল কুঁচকে বলল, কি হয়েছে জানিস? বাক্য শেষ না করে আফনান আবার মাথা নিচু করে ফেলল। গ্লাসে অবশিষ্ট অ্যালকোহলটা এক ঢোকে শেষ করে দিল। আরেকটু পরে শরীরটা ঢলে পড়ল চেয়ারে। আরিয়ান কিছু বলল না, শুধু টেবিলের দিকে তাকিয়ে থাকে। একটা আঙুলে সিগারেটের ছাই ঝরিয়ে ধোঁয়া ছাড়ল ধীরে। বাড়ির হাওয়া তখন একটু জোরেই বইতে শুরু করেছে। রাতটা আরও গাঢ় হয়ে এসেছে। রাস্তার বাতিগুলোর আলো এখন ঝাপসা রাখছে। টেবিলের উপর পড়ে থাকা গ্লাসটা ধীরে ধীরে গড়িয়ে নিচে পড়ার উপক্রম। ঠিক তখনই আফনান হঠাৎ উঠে দাঁড়ায়, কিন্তু উঠে পড়তেই দুলে যায় সে, ভারসাম্য রাখতে পারে না। এক পা সামনে বাড়াতেই প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। আরিয়ান চট করে উঠে ধরে ফেলে তাকে শক্ত হাতে। শালা, তোকে বলেছিলাম না সাথে একটা বডিগার্ড রাখতে? মাতাল হয়ে আফনান মাথা তুলে তাকায়, চোখ দুটো লালছে, ঠোঁটে মাতাল হাসি। তুই আছিস না আরিয়ান, বডিগার্ডের দরকার কি? আরিয়ান চোখ উল্টে দীর্ঘশ্বাস ফেলে আর দৃঢ়স্বরে বলে, বাড়ি যাবি? চল। আফনান কোনো উত্তর দেয় না, বরং হঠাৎ বলে ওঠে, আরিয়ান। তারপর এক মুহূর্তে আরিয়ানের গলা জড়িয়ে ধরে। আরিয়ান মুহূর্তের জন্য থমকে যায়, দাঁতে দাঁত চেপে ধরে রাখে নিজেকে। বুকের ওপর পড়া আফনানের ভারী শরীরের চাপ,
যদি আফনান মাতাল না থাকতো এতক্ষণে ওর গালে দু একটা জোরে থাপ্পড় দিত, ছাড়াতো। কিন্তু আফনান ছাড়ে না, বরং হেসে বলে, বিয়ে করেছিস, ট্রিট দিবি, বুঝেছিস? ট্রিট বড় করে দিবি। কিন্তু আরিয়ানের চোখে বিরক্তি, ঠোঁট শক্ত করে চেপে ধরে। সে হাত বাড়িয়ে আফনানকে কাঁধে তুলে নেয়। আফনান হেসে যাচ্ছে এখনও। আরিয়ান গুমড়ে জড়ানো কণ্ঠে বলছে, তুই আমার ভাই আরিয়ান, জানিস তো? আরিয়ান কোনো উত্তর দেয় না, শুধু পা বাড়ায়। দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে। ঠান্ডা হাওয়া মুখে লাগছে। গাড়ির কাছে এসে দরজা খুলে আফনানকে ভেতরে বসায়। সিট বেল্ট লাগিয়ে দেয় নিজেই। আফনান তখনও হেসে যাচ্ছে। আরিয়ান দরজাটা বন্ধ করে নিজের সিটে বসে ইঞ্জিন চালু করে। গাড়ি ধীরে রাস্তায় নেমে আসে। শহরের আলো টিমটিম করছে। আরিয়ান গাড়ি থামায় আফনানের ফ্ল্যাটের নিচে। এক হাতে দরজা খুলে অন্য হাতে আফনানের কাঁধ জড়িয়ে ধরে টেনে বের করে। আফনান তখন কাঁধে মাথা রেখে হোঁচট খেতে খেতে হাঁটছে। আফনান, সোজা হাঁট। তুই তুই বাড়ি যাবি না? অরিন অপেক্ষা করছে। আফনান জড়ানো গলায় বলে, চোখ কুঁচকে তাকায় আরিয়ানের দিকে। আরিয়ান কোনো উত্তর দেয় না, শুধু হাত দিয়ে দরজার লক খুলে তাকে ভেতরে ঢুকিয়ে দেয়। ঘরটা অন্ধকার, শুধু জানালার পাশে এক চিলটে আলো ঢুকেছে। আরিয়ান ধরে আফনানকে টেনে নিয়ে গিয়ে দিওয়ানের ওপর শুইয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিঃশ্বাসের ছন্দ ধীর হয়ে আসে। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে থাকে ওর দিকে, তারপর ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ে। চোখ বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়, কিন্তু ঘুম আসে না। বুকের ভেতর ভার হয়ে আছে। কয়েক মুহূর্ত পর ঠোঁট নড়ে। তোকে ভালোবাসি না ওয়াসিফা, আমার মনে তোর জন্য কোনো অনুভূতি আসেনি। আরিয়ান চোখ বন্ধ করে। তার একটু পরেই হঠাৎ ধপাস করে একটা শব্দ হয়। আরিয়ান চমকে না উঠে শুধু চোখ খুলে তাকালো। আরিয়ান অন্ধকারে দেখল আফনান ডিভান থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেছে। আরিয়ান ইচ্ছে করে উঠল না। মেঝেতে পড়ে থাকা আফনানকে একবার দেখে আরিয়ান ধীরে ধীরে ঘুরিয়ে বিছানার ওপাশে ফিরে শুয়ে পড়ল। অন্যদিকে কেউ একজন যে তার জন্য অপেক্ষা করছে বুঝতেই পারল না। ওয়াসিফা হাতে ফোনটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাত তো অনেক হয়েছে। আরিয়ানের নামটা ফোনের কন্ট্যাক্ট লিস্টে অনেকবার চোখে পড়ছে, তবুও কল বাটনে চাপার সাহসটা পাচ্ছে না। ফোন দিলে আরিয়ান যদি রেগে যায়। ফোনটা ওয়াসিফা টেবিলের ওপর রেখে দিল। টেবিলে সাজানো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, পোলাও আর মুরগির রোস্ট, আরিয়ানের পছন্দের খাবার। কিন্তু সে এখনও আসেনি। ওয়াসিফা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে বারান্দায় আসে। চাঁদের আলো ছড়িয়ে আছে পুরো বারান্দা জুড়ে। দূরের গাছগুলো নরম বাতাসে দুলছে। ওয়াসিফা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। ছোট ছোট চুল বাতাসে মুখে এসে পড়ছে। চোখ তুলে আকাশের দিকে তাকায়। আকাশ ভরা তারা আর একটা চাঁদ। মনে হচ্ছে চাঁদটাও যেন ঠিক ওর মতো একা। হঠাৎ ঠান্ডা কিছু ছোঁয়ায় আরিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই বুঝল পানি। ভ্রু কুঁচকে উঠে বসল সে। চুল গাল সব ভিজে গেছে। সামনে দাঁড়িয়ে আছে আফনান, এক হাতে হাত ভর্তি পানির বোতল। সমস্যা কি তোর? আমাকে ডিভানে রেখে তুই বিছানায় শুয়েছিস কেন? এতে কি হয়েছে? আরিয়ানের গলা নিস্তেজ, কণ্ঠে আগ্রহ নেই। আফনানের করা প্রশ্নটা তার কাছে একেবারে গুরুত্বহীন। আফনানের চোখে রাগ ফুটে উঠল। তুই জানিস আমি দিভানে ঘুমাতে পারি না? উঠে দেখি আমি নিচে পড়ে আছি, তুই বিছানায়। আফনান এক মুহূর্ত তাকিয়ে রইল। আরিয়ানের গলায় সে আগের মতোই গা ছাড়া ভাব। কোনো কিছুরই মূল্য তার কাছে নেই। এই নির্লিপ্ত আচরণ সবচেয়ে বেশি জ্বালায় আফনানকে। সকালের বাতাসে পর্দা দুলছে। ওয়াসিফা টেবিলের পাশে বসে রোহানকে খাওয়াচ্ছে। ছেলেটা মুখ ঘুরিয়ে বারবার চামচ এগিয়ে যাচ্ছে। ওয়াসিফা ফেসে মৃদু ধমক দেয়, রোহান মুখ খোলো। এই তো শেষ। রোহান মুখ খুলিয়ে তাকায়, তারপর ধীরে মুখ খুলে খায়। ওয়াসিফার মুখে ক্লান্তি। সারা রাত ঘরে ফেরেনি আরিয়ান, তার ঘুমও হয়নি ঠিকঠাক। ঠিক ওই সময় কিচেন থেকে বেরিয়ে এলেন মালিহা বেগম। মুখে চিন্তার ছাপ, চোখ একবার রোহানের দিকে, তারপর ওয়াসিফার দিকে। ওয়াসিফা রোহানকে বলছে, গুড বয়, আর একটা কামড়, এটাই শেষ। মালিহা বেগম চেয়ার টেনে বসলেন। আরিশা তখন খাবার নিয়ে ব্যস্ত। তিনি হালকা গলায় জিজ্ঞেস করলেন, আরিয়ান ফোন দিয়েছে? আরিশা চোখ তুলে তাকালো। হ্যাঁ, সকালে দিয়েছিল, এখন অফিসে, আফনানের সঙ্গে ছিল রাতে। মালিহা বেগম কপালে হাত রাখলেন। এইভাবে বউ রেখে বাইরে থাকার মানে কি? আজকে আসুক, বড় হয়ে গেছে বলে এসব করে বেরোবে? বলতে বলতে মালিহা বেগম উঠে দাঁড়ালেন। কাপটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। রোদের ঘরের ভেতর নরম আলো পড়ছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আরিয়ান।
হাতে ফাইল, মুখে ক্লান্তির ছাপ। ওয়াসিফা হয়তো রুমের ভেতরে আছে, এজন্য দরজা লাগানো। ওয়াসিফা, ওয়াসিফা, কোনো সাড়া নেই। ভেতরে ওয়াসিফা শাড়িটা হাতে নিয়েছে, ঘুরতে যাবে ওরা। মুখে হাসি ফুটল। সে তো ভেবেছিল আজকে হয়তো আসবে না। আরিয়ান এসেছে, এইটুকুতেই মনে স্বস্তি এলো। শাড়িটা পরানোর সেই ছোট ছোট মুহূর্তগুলো দীর্ঘ সময় হয়ে গেল। ওয়াসিফা যেভাবে নিজের হাতে শাড়িটাকে ধরছিল, তাতেই মনে হচ্ছিল একটি কোমল লড়াই চলছে। আরিয়ানের বারবার রুক্ষ গলায় বলে ওঠে, কি হলো, দরজা খুলছিস না কেন? আছি, একটু দাঁড়ান। ওয়াসিফা শাড়িটা যত দ্রুত সম্ভব আবার পরানোর চেষ্টা করে, কিন্তু শাড়ি যে বেমানানভাবে ঝুলছে, পরতে পরতে অস্থিরতা তৈরি হচ্ছে। ওয়াসিফা জানে আরিয়ান ভাই ধৈর্যশীল নয়, একটু দেরি হলেই। শেষমেশ কোনো মতে শাড়ি পরিয়ে অস্থিরতার সাথে দরজা খুলে দেয়। এতক্ষণ লাগে তো? আরিয়ান কথা শেষ করতে পারল না। ওয়াসিফার দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে গেল। ওয়াসিফাকে এখন পুরো ভিন্ন রূপে তার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি ঠিকমতো পরেনি, শাড়ি না, যেন কোনো বস্তা পড়ে আছে, ঝুলে ঝুলে তার দেহকে আবৃত করেছে। আরিয়ান ঠিক সামনে দাঁড়িয়ে, কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে চুপচাপ। ওয়াসিফার বুকের ভেতরটা ধরফর করছে, হাতের শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরেছে, চোখ নামানো, গলা শুকিয়ে এসেছে যেন। আরিয়ানের নীরবতা শরীরে অচেনা শীতলতা ছড়িয়ে দিচ্ছে। এক মুহূর্ত আরিয়ান এগিয়ে আসে, ওয়াসিফা অজান্তেই একবার পিছিয়ে যায়। আরিয়ান আবার এগোয়, ওয়াসিফার পিঠ গিয়ে ঠেকে দেওয়ালে, আর জায়গা নিয়ে পিছিয়ে যাওয়ার। ভয়ে দুই হাত দিয়ে নিজের শাড়ি চেপে ধরে। আরিয়ান দুই হাত দিয়ে দেওয়ালে রাখে, ওয়াসিফাকে ঘিরে ফেলে, মুখ খুব কাছে, এত কাছে যে ওয়াসিফা তার নিঃশ্বাস অনুভব করতে পারছে। তীব্র পুরুষালী ঘ্রাণ নাকে এসে ঠেকছে। ওয়াসিফা কাঁপা কাঁপা গলায় বলে, কিছু বলবেন না আরিয়ান ভাই? ওয়াসিফার কণ্ঠে আরিয়ানের হুঁশ ফিরে আসে। ধীরে ধীরে নিজের দুই হাত দেওয়াল থেকে সরিয়ে নেয়, কয়েক কদম দূরে গিয়ে টাই খুলে ওয়াশরুমে চলে যায়। ওয়াসিফা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর তখনও কাঁপুনি। আরিয়ানের চোখে সেই নিস্তব্ধ দৃষ্টি এখনও তাকে ঘিরে আছে। গভীর একটা নিঃশ্বাস নেয়, তারপর দ্রুত এগিয়ে গিয়ে শাড়িটা ঠিক করে নিয়ে পরে নেয়, কাঁধের পাড় ঠিক করে চুলগুলো গুছিয়ে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব চোখে পড়ে, চোখের কোণে একটু ভয়। তখনই ওয়াশরুমে দরজা খোলে, আরিয়ান বেরিয়ে আসে। ভেজা চুলের ফোঁটা কপাল বেয়ে গড়িয়ে পড়ছে, গলায় সাদা শার্টের গলার খানিকটা খোলা। আরিয়ান এক পলক তাকায় ওয়াসিফার দিকে। ওয়াসিফা আয়নার সামনে বসা, মাথা সামান্য কাত করে কানের দুল পড়ছে। সেই কারণে শাড়ির আঁচল একটু সরে গেছে, ফলে ফর্সা কোমরের অংশটা স্পষ্ট হয়ে আসে। ওয়াসিফা টেরও পায় না। তখন ছোট্ট পায়ে ঘরে ঢোকে রোহান, চোখে মুখে খুশির ঝিলিক। আপু, রেডি হওনি কেন? ওয়াসিফা তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে মিষ্টি হাসে। হ্যাঁ, শেষ, চলো। ওয়াসিফা উঠে দাঁড়ায়, পেছনের আয়নায় একবার নিজের প্রতিচ্ছবি দেখে নেয়, সবকিছু ঠিক আছে কিনা। আরিয়ান ভ্রু কুঁচকে তাকায়, কোথায় যাবি? ওয়াসিফা থেমে যায়, তার হাতের নড়াচড়া বন্ধ হয়ে যায়। ঘুরতে যাব, আয়ান ভাইয়াও এসেছে। আয়ান এসেছে? শুনে আরিয়ানের মুখ পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে, এক কদমে এগিয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, যাবি না, যা বললাম তুই যাবি না। ওয়াসিফার চোখে তখন দ্বিধা, সে কিছু বুঝতে পারছে না। একটু আগে যে মানুষটা একটা কথাও বলছিল না, এখন তার চোখে রাগের ঝলক, মনে প্রশ্নের পর প্রশ্ন জমছে। আপনার কি হলো হঠাৎ? আপু আর আয়ান ভাইয়া? ওয়ারেন। আরিয়ান এবার গলা উঁচু করল, আমার কথা আবার রিপিট করতে হয় কেন? বলেছি আয়ান যাবি না, আমার সাথে যাবি। ওয়াসিফা অবাক হয়ে তাকায়, রেসপন্স যেন একটু বেড়ে গেল। মাথার মধ্যে ঘুরছে একটাই ভাবনা, সে আরিয়ানের সাথে ঘুরতে যাবে, এই মানুষটার সাথে ঘুরতে যাবে, আপনার সাথে। আরিয়ান প্রতিউত্তর করল না, গায়ে শার্টটা জড়িয়ে নেয়। ওয়াসিফার মনটা অদ্ভুতভাবে খুশিতে ভরে উঠল, ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। আরিয়ানের সাথে ঘুরতে যাবে, একবার শুধু তার সাথে, তারা দুজন। ওয়াসিফা তাড়াতাড়ি নিচে নেমে গেল, ওদের বলে। রুমে আসে, রুমে ঢুকতেই থমকে গেল ওয়াসিফা। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, সাদা শার্টটা কাঁধে ঢিলেঢালাভাবে ঝুলছে, বুকের কাছে দুটো বোতাম খোলা, ফর্সা বুক কিছুটা দৃশ্যমান। ওয়াসিফা ধীরে ধীরে সিঙ্গেল সোফায় গিয়ে বসে, চোখ সরাতে পারছে না আরিয়ানের দিক থেকে। কতটা সুন্দর লাগছে ছেলেটাকে আজ।
মুখে কোনো অতিরিক্ত ভাব নেই, তবুও চোখের কোণে গভীরতা। আরিয়ান লম্বা চুল পছন্দ করে সেটা সে জানে, তবুও রেখেছে শুধুমাত্র তার জন্য। অথচ নিজের চুল লম্বা রাখা ওর পছন্দ নয়। চুল আর কাটেনি, কারণ আরিয়ানের পছন্দের কিছু হারাতে মন চায়নি। ওয়াসিফার মনে মনে কথাগুলো শোনায়, একটু ভালোবাসেন না আরিয়ান ভাইয়া? আমি জানি আপনার কঠিন বুকের ভেতরেও একটা নরম জায়গা আছে। সেই জায়গাটা যদি একবার আমার জন্য খুলে দিতেন, আমি হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়ে যেতাম। মনের কথা মনে চাপা রইল। ওয়াসিফা চুপচাপ বসে থাকে, হাত দুটো কোলের উপর জড়ানো, চোখ স্থির আরিয়ানের দিকে। তার বুকের ভেতরে এত কিছু জমে আছে, হাজারটা না বলা কথা, অপূর্ণ আশা, এক টুকরো নিষিদ্ধ ভালোবাসা। তবু মুখ খুলে কিছু বলতে পারে না, ভয় পায়। এই নীরব ভালোবাসাটুকু যদি উচ্চারণ হয়ে যায়, তাহলে সেটা যদি হারিয়ে যায়? ওয়াসিফার বুকের ভেতরটা কেমন করে ওঠে। হঠাৎ একরাশ কষ্ট গলায় দলা পাকিয়ে ওঠে। সে তো এতিম, এজন্য হয়তো আরিয়ানকে ভালোবাসে না। এতিমদেরও কি ভালোবাসা হয়? ঠোঁটে টাপুনি ধরে, চোখের কোণ ভিজে ওঠে, কিন্তু ও সেটা দ্রুত হাতের পিঠে মুছে ফেলে। কিছুক্ষণ পর দুজনে নিচে নামতেই বিকেলের নরম আলো ছড়িয়ে এলো। হালকা বাতাসে ওয়াসিফার চুল উড়ছে, গালে লাগছে সূর্যের আলো। গালির চাবিটা ঘুরিয়ে দরজা খুলে বসে আরিয়ান। অভ্যস্ত ভঙ্গিতে সিট বেল্ট বাঁধে, তারপর আয়নায় একবার তাকায়। ওয়াসিফা একটু ইতস্তত করে পেছনের সিটে গিয়ে বসে। আরিয়ান রিয়ার মিররে ওর প্রতিচ্ছবি দেখে ঠোঁট শক্ত করে। আমাকে কি ড্রাইভার পেয়েছিস নাকি? সামনে এসে বস। ওয়াসিফা চুপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে সামনে এসে বসে। সিট বেল্ট বাঁধতে গিয়ে হাত কেঁপে যায় ওয়াসিফার। আরিয়ান একবার পাশের দিকে তাকায়, চোখের কোণে ঠান্ডা দৃষ্টি। সেই ঠান্ডার ভেতরেও ওয়াসিফা একটুখানি উষ্ণতা খুঁজে পায়। গাড়ি চলতে শুরু করে। রাস্তায় মানুষের ভিড়, দোকানে রঙিন ব্যানার, সব কিছুই দ্রুত পেছনে মিলিয়ে যায়। ওয়াসিফা জানালার বাইরে তাকিয়ে থাকে, কানের পাশে হাওয়ার দোলা, চুলগুলো উড়ছে। আরিয়ান ফোনটা তুলে ডায়াল করে। কোথায় তুই? ওপাশে আফনানের গলা। আমি আসছি, তোরা যা আগে। আরিয়ান ছোট্ট করে একটা হুঁ বলে ফোন কেটে রাখে। গাড়ির ভেতরে আবারও নীরবতা ফিরে আসে। আফনান কানে ধরল, ঠিক ছোট বাচ্চাদের মতো, মুখে চোখে অনুতাপের ছাপ। আর এমন করব না বললাম তো। নিশি থামল না, মুখ শক্ত, চোখে অভিমান জমে আছে। ওর চুলগুলো মুখের পাশে এসে পড়েছে, বাতাসে দুলছে। আজ আর আফনানের কথা শুনবে না। নিশি হাঁটার গতি বাড়িয়ে দেয়, শাড়ির আঁচল পেছনে উঠছে। আর আফনান পেছন থেকে বলছে, এই নিশি দাঁড়াও না, কানে ধরেছি বললাম না, এখন রাগ করেছ? রাস্তাটা নির্জন, বিকেলে নরম আলো পড়েছে। বুকের ভেতর জমে থাকা অভিমান শব্দগুলো ঢেকে দেয়। আফনান হাঁপাতে হাঁপাতে ওর পাশে এসে দাঁড়ায়। নিশি শোনো, আমি সত্যি ভুল করেছি, তোমায় কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। নিশি ঠান্ডা গলায় বলে, তুমি সবসময় এটাই বলো আফনান, প্রতিবারই ইচ্ছে ছিল না, কিন্তু কষ্টটা তো থেকে যায়, আমি মানুষ না। আফনান থেমে যায়, কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, আমি জানি তুমি তো আমার শান্তি, তাই তোমায় হারাতে চাই না। আফনান চোখ ঘুরিয়ে তাকায়, সেই এক মুহূর্তে চোখে পড়ে নিশির মুখের ক্লান্তি, চোখের কোণে জমে থাকা অশ্রু। এই মেয়েটা যে একসময় সামান্য রাগে ঠোঁট ফুলিয়ে হাসত, আজ তার সামনে দাঁড়িয়ে আছে নীরব অভিমানী এক নারী হয়ে। তাদের কাবিন হয়েছে 9 মাস আগে। 9 মাস, সময়টা ছোট না, আবার বড়ও না। এই 9 মাসে ভালোবাসা যেমন বেড়েছে, তেমনি অভিমানও। প্রথম দিকে আফনান তাকে রাজকন্যার মতো সামলাত, কিন্তু এখন কাজের চাপে, ব্যস্ততায়, হয়তো নিজের অজান্তেই দূরত্ব তৈরি হয়েছে। আফনান নিশির পাশে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। এভাবে চলে যেও না নিশি, তোমার কথা রাখব। নিশি থামে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তুমি সবসময় বলো আফনান, কিন্তু জানো আমি এখন কথায় না, কাজে বিশ্বাস করতে শিখেছি। আফনান নিশির হাতের কাছে ধীরে নিজের হাত রাখে। তাহলে আমায় সুযোগ দাও, 1 সপ্তাহ ধরে কথা বলছো না, এমন করো না প্লিজ। বাতাস হালকা হয়ে আসে, নিশির চুলের ডগা একটু একটু গিয়ে আফনানের মুখে লাগে। নিশি একটু পেছন সরে দাঁড়ায়, কিন্তু ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে যায়। হয়তো এখনও মন পুরো গলেনি, কিন্তু কিছুটা নরম হয়েছে। কাচের দেওয়াল ঘেরা রেস্টুরেন্ট, কাঁচের ওপারে আলো নিভু নিভু হয়ে ঢুকছে। জানালার পাশে কোণার টেবিলে বসে আছে আরিয়ান আর ওয়াসিফা, দুজনেই নীরব। কফির কাপের ভেতর থেকে উঠছে ধোঁয়া, কিন্তু কেউই কথা বলে না। ওয়াসিফা কাপের হ্যান্ডেলে আঙুল ঘোরাচ্ছে, চোখ নামানো। আরিয়ান জানালার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরই রেস্টুরেন্টের দরজা খুলে ভেতরে ঢুকে আফনান আর নিশি। দুজনের হাসির শব্দ পুরো পরিবেশটাকে মুহূর্তে বদলে দেয়।
আফনান হাত তুলে বলে, এই যে নবদম্পতি। ওরা টেবিলের দিকে এগিয়ে আসে। ওয়াসিফা দেখে নিশি আর আফনানকে আগে থেকেই চেনে তারা। মাঝে মাঝে আরিয়ানের বাড়িতে দেখা হয়েছে তাদের, তাই নিশি খুশি হয়ে ওয়াসিফাকে জড়িয়ে ধরে। ওয়াসিফা? ওয়াসিফা হালকা হাসে। তোমরা কেমন আছো? আফনান চেয়ার টেনে বসে। আমরা ভালো আছি। তুমি দেখি আগের মতোই শান্ত। ওয়াসিফা কিছু বলে না, শুধু মুচকি হাসে। নিশি খুশির ভরা গলায় বলল, আরিয়ান ভাই, হানিমুন ঠিক করেছেন তো? আরিয়ান তখন কফিতে চুমুক দিচ্ছিল। নিশির কথা শুনে কাছে উঠে যায়, চোখ বড় বড় করে তাকায়। আফনান হেসে বলল, আরিয়ান, তোদের হানিমুনের টিকিট আমি গিফট দিচ্ছি। আরিয়ান কটমট করে তাকালো আফনানের দিকে। তোর নিজের কাজ শেষ হয়েছে, এখন অন্যের প্ল্যানিং শুরু করছিস? আফনান চাপা হেসে বলল, বন্ধুর হানিমুনে মানে আমারও তো আনন্দের ব্যাপার। ওয়াসিফার গাল তখন লাল হয়ে গেছে, লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, হাতের আঙুলগুলো একসাথে চেপে ধরে আছে, কেমন অস্বস্তি হচ্ছে। নিশি নিচু স্বরে ওয়াসিফাকে বলে, তোমরা কবে যাচ্ছ? প্ল্যানটা আমাকে বলো, আমি সাহায্য করব সব সাজাতে। ওয়াসিফা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের কড়া চোখে তাকানো দেখে থমকে গেল। আফনান ফিসফিস করে বলে, ভাই, দেখতেছি তোর বউয়ের সামনে তুই ভয় পাচ্ছিস। তুই চুপ কর আফনান, না হলে রেস্টুরেন্ট থেকে বাইরে ফেলে দেব। রেস্টুরেন্টের বাইরে তখন রাতের আলো নেমে এসেছে। কাচে লেগে থাকা জলের দাগে শহরের আলো কেমন ঝাপসা লাগছে। রাত বেশ হয়েছে। ওরা চারজন রেস্টুরেন্ট থেকে বেরোয়। নিশি আর আফনান বিদায় নিয়ে চলে যায়। ওরা দুজন গাড়িতে গিয়ে বসে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, রাস্তায় গাড়ি চলছে। ওয়াসিফা জানালার পাশে মাথা ঠেকিয়ে বসে আছে, রাতের হাওয়া ওর মুখে লাগছে। নীরবতার পর আরিয়ানের ফোন বেজে ওঠে। মালিহা বেগম ফোন দিয়েছেন। আরিয়ান ফোন ধরে। বলো আম্মু। অপর প্রান্ত থেকে মায়াভরা গলায় মালিহা বেগম বলেন, রোহান যেতে দিচ্ছে না, ভাবছি আজকে ওর সাথেই থাকব। আরিয়ান মৃদুস্বরে বলে, আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দেওয়ার পর আরিয়ান বাইরে তাকায় কিছুক্ষণ। আলো আধারের শহর। তখন আরিয়ানের হঠাৎ চোখ পড়ে পাশে। ওয়াসিফা ঘুমিয়ে পড়েছে, মাথাটা সামান্য একপাশে হেলে আছে, মুখের নরম ক্লান্তি। সামনের ছোট ছোট চুলগুলো কপাল থেকে নেমে এসে মুখে পড়েছে। গাড়ির আলোয় চুলগুলো হালকা সোনালি ঝলক দিচ্ছে। আরিয়ানের গলা শুকিয়ে যায়। হাতটা স্টিয়ারিং থেকে এক মুহূর্তের জন্য উঠিয়ে রাখে। একটুখানি ছুঁয়ে চুলগুলো সরিয়ে দেওয়ার ইচ্ছে জাগে, কিন্তু হাতটা থেমে যায় মাঝপথে। চোখ নামিয়ে নয়, সামনের দিকে পাকায়। গাড়ি এসে ধীরে ধীরে থামে বাড়ির সামনে। বাড়ির বাতিগুলো আরও ঠান্ডা হয়ে গেছে। বাড়ির আলো নিভু নিভু করছে। দরজার পাশে ঝুলে থাকা বাতিটা কেবল টিমটিম করে জ্বলছে। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ বসে থাকে গাড়ির ভেতর। উষ্ণতা, কিন্তু মনের টানাপোড়ন জ্বলছে। ওয়াসিফা ঘুমিয়ে আছে, চুলগুলো এখনও কপালে ছায়া ফেলছে। আরিয়ানের বুকের ভেতর কেমন করে ওঠে। এক মুহূর্তের জন্য নিজেকে সামলায়। ভেতরে দ্বিধা, ডাকবে নাকি। একটু সময় তাকিয়ে থাকে, তারপর নিঃশব্দে বলে ওঠে, ওয়াসিফা। কোনো সাড়া নেই। ওয়াসিফার মাথাটা সামান্য কাঁপে, তারপর আবার স্থির। আরিয়ান গাড়ির দরজা খুলে বাইরে নামে। ওয়াসিফার দরজার পাশে এসে থামে। এক মুহূর্ত তাকিয়ে থাকে। রাতের আলোয় ওর মুখটা আরও ফর্সা, আরও নরম লাগছে। আরিয়ান আলতো করে ঝুঁকে পড়ে, হাত দুটো সাবধানে ওয়াসিফার কাঁধের নিচে আর হাঁটুর পাশে রাখে। তারপর আলতো করে তুলে নেয় কোলে। ওয়াসিফার মাথায় এসে ঠাকে আরিয়ানের বুকের সাথে। মৃদু গরম নিঃশ্বাস লাগছে গলায়। সিঁড়ি বেয়ে উঠে রুমের দরজায় পৌঁছে আরিয়ান দরজাটা ধীরে ঠেলে খোলে। আলো জ্বালায় না, চাঁদের আলো জানালা দিয়ে আসে। আরিয়ান খুব সাবধানে ওয়াসিফাকে বিছানায় শুইয়ে দেয়। একপাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চুলগুলো হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দেয়। আঙুল ছুঁয়ে যায় গালের পাশে। ওয়াসিফাকে সে কখনো সেই চোখে দেখেনি যে চোখে ভালো লাগার ছায়া থাকে। দেখা তো ওদের প্রায়ই হতো, কোথায়, কখনো তখনও। তবুও তার মন অচঞ্চল থেকেছে। কোনো অনুভূতির ঢেউ ছুঁয়ে যায়নি তাকে। আরিয়ান সবসময় এসব আবেগীর বিষয় থেকে দূরেই থেকেছে, কিন্তু মন যে এখন অন্য কথা বলছে। যেমন এতদিন নিষ্ক্রিয় ছিল সে, আজ অকারণে আলোড়িত। আশ্চর্য, তুই কেন আমার এভাবে শান্তিটা কেড়ে নিচ্ছিস? আরিয়ান ধীরে ধীরে ওয়াসিফার কাছে ঝুঁকে আসে। নিঃশ্বাসে উষ্ণতা, ওয়াসিফার গাল ছুঁয়ে যাচ্ছে। এড়িয়ে গিয়ে ওয়াসিফার কানের নরম অংশে ছোট্ট চুমু খায়, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আরিয়ান দ্রুত সরে বসে, নাকে হাত দেয়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, ভয় পেয়ে গিয়েছিলাম। ওয়াসিফা উঠে বসে। ঘুমের মাঝে হঠাৎ স্পর্শে ভয় পেয়েছে, ধাক্কা দেওয়ার ফলে। আরিয়ান ব্যথা পাবে ভাবিনি। ওয়াসিফার চোখে তখন অপরাধ বোধের ছায়া। আপনার নাকে লেগেছে? একটা দীর্ঘ নিঃশ্বাসের পর হঠাৎ আরিয়ান এগিয়ে আসে। কোনো কিছু না ভেবেই ওয়াসিফাকে নিজের দিকে টেনে নেয়।
ওয়াসিফা কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আরিয়ানের বুকের মধ্যে পায়। 2 হাত দিয়ে আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে ওকে। ওয়াসিফার নিঃশ্বাস আটকে আসে, আরিয়ানের বুকে ঠেকিয়ে আসে। ওয়াসিফা অবাক হয়ে স্থির হয়ে যায়। হঠাৎ কি হলো যে এত সংযত সে এভাবে ওকে জড়িয়ে ধরছে? মুহূর্তটা যে অবিশ্বাস্য। ওয়াসিফা হাত তুলেও নামিয়ে নেয়, তার শরীর জমে যায়। মনে হয় এই মুহূর্তে কিছু না ভেঙে যাক, এই আলতো উষ্ণতা আর স্পর্শের কাছাকাছি। চোখের কোণায় অজান্তেই জমে ওঠে জল। ওয়াসিফা জানে না কেন কান্না আসে, ভয় থেকে না দীর্ঘদিনের চাপা ভালোবাসার স্পর্শে। আরিয়ানের বুকের কাছে ভিজে উঠতে থাকে। আরিয়ান টের পায়, ধীরে আলতো করে ধরে, দৃষ্টি ওয়াসিফার মুখের দিকে যায়। চোখের কোণ চকচকে জল। আরিয়ান হতভাগ হয়ে যায়। কান্না করছিস কেন? আমি কি কিছু বলেছি? ওয়াসিফা চোখ মুছে মাথা নাড়ায়, চোখ নামিয়ে নেয়, ঠোঁট কাঁপে সামান্য। আরিয়ান ওয়াসিফাকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দেয়। নিঃশ্বাস কেঁপে উঠছে সামান্য। আরিয়ান ভর ছেড়ে দেয় গলায় মুখ গুজে। ভেতরের সব আকুলতা সেখানেই গলে যেতে থাকে। এক হাত বাড়িয়ে পাশে থাকা টেবিলের সুইচে আলতো চাপ দেয়। পর মুহূর্তে ঘরটা নিভে যায় অন্ধকারে। চাঁদের আলোয় শুধু থাকে, আর সেই আলোয় বিছানার কিনারে পড়ে ছায়া। আলোয় মিশে যায় দিটো ছায়া। সকালের মিষ্টি আলো ঘরে ঢুকছে, বাতাসে উষ্ণতার প্রশান্তি। চোখ খুলেই ওয়াসিফা বুঝতে পারে সে কারো বাহুতে বাঁধা। এক মুহূর্তের জন্য অবাক হয়, তারপর হালকা হাসি ছড়িয়ে যায় ঠোঁটে। আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরিয়ানের বুকে ওঠানামা অনুভব করছে। এমন শান্ত আরিয়ানকে সে খুব কমই দেখেছে। ওয়াসিফা আস্তে করে নড়তে চায়, কিন্তু আরিয়ানের বাহু আরও শক্ত হয়ে আসে। অবচেতনে ওকে নিজের দিকে আরও কাছে টেনে নেয়। ওয়াসিফা মাথা ঘুরিয়ে তাকায়। আরিয়ানের মুখ একদম কাছে, চোখ বন্ধ, শান্ত ঘুমে ডুবে আছে। চুলের এক গোছা কপালে পড়েছে। ওয়াসিফা সে চুল সরিয়ে দিতে কিন্তু মাঝপথেই থেমে যায়। ভয় পায়, যদি আরিয়ান জেগে ওঠে। তবুও পরক্ষণে সাহস পেয়ে যায়। খুব আস্তে করে আরিয়ানের কপালের উপর থেকে চুল সরিয়ে দেয়। সেই স্পর্শে আরিয়ানের ঠোঁটের কোণ হালকা নড়ে ওঠে, যেন স্বপ্নে কিছু দেখছে। ওয়াসিফার মনে হচ্ছে এই মুহূর্তটা বাস্তব না, একটা মিষ্টি স্বপ্ন। ঠোঁটের কোণে হাসি খেলে যায়। নরম কণ্ঠে বলল, এখনও বিশ্বাস হচ্ছে না আপনি পাশে আছেন, যেন স্বপ্ন দেখছি। এখন ঘরটা পুরোপুরি আলোয় ভরে গেছে। জানালার পর্দা হালকা দুলছে, সকালের হাওয়া বইছে ভেতরে। ওয়াসিফা ধীরে ধীরে আরিয়ানের হাত থেকে নিজেকে ছাড়াতে যায়, কিন্তু আরিয়ানের বাহু এতটাই শক্তভাবে ঘিরে আছে যে নড়াচড়া করাই মুশকিল। আরিয়ানের হাত তার কোমর জড়িয়ে রাখে আগের মতোই। ধীরে ধীরে আঙ্গুলগুলো খুলে নেয় নিজের কোমর থেকে। একটু মুক্তি পেলেই হালকা নিঃশ্বাস ফেলে উঠে বসে। বিছানার পাশে বসে একবার তাকায়, মৃদু হাসে ওয়াসিফা। তারপর আস্তে উঠে পড়ে বিছানা থেকে। চুলগুলো পেছনে টেনে গোছায় কানের পাশে। রুম থেকে বেরিয়ে কিচেনে যায়। ওয়াসিফা তখন কিচেনে ব্যস্ত। চুলায় প্যান বসানো, টোস্ট গরম হচ্ছে, পাশে ডিম ভাজা শেষ হয়েছে। ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি খেলে যায়। তখন বাইরের দিক থেকে গাড়ির শব্দ আসে। ওয়াসিফার হাত থেমে যায়। ও তাড়াতাড়ি জানালার দিকে এগিয়ে যায়। কিচেনের জানালা দিয়ে বাইরে দেখে কালো গাড়ি থেকে নামছেন মালিহা বেগম, গায়ে হালকা রঙের শাড়ি। ওয়াসিফার মুহূর্তেই মনে পড়ে সে এখন কি পরেছে। আরিয়ানের কালো টি শার্ট আর ট্রাউজার। এক মুহূর্তে গাল গরম হয়ে ওঠে। লজ্জায়, ইস, এই অবস্থায় যদি দেখেন। হাতের তোয়ালে ফেলে দেয়। চুলের গিট খুলে তাড়াহুড়ো করে সিঁড়ির দিকে দৌড় দেয়। রুমে ঢুকে তাড়াতাড়ি আলমারি থেকে শাড়ি বের করে চুল গুছিয়ে নেয় তাড়াহুড়ো করে। ওয়াসিফা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। নিচে নামতেই চোখে পড়ে সবে সোফায় বসেছেন মালিহা বেগম। ওয়াসিফাকে দেখে হাসলেন, তারপর ধীরে জিজ্ঞেস করলেন, খেয়েছিস? ওয়াসিফা মাথা নাড়ল। না, এখন খাবো। আরিয়ান অফিসে চলে গেছে? ওয়াসিফা একটু থেমে নিচু গলায় উত্তর দিল, না, যায়নি, এখনও রুমেই আছে। মালিহা বেগমের মুখে হালকা বিস্ময়ের রেখা ফুটল। উঠে দাঁড়ান। ওয়াসিফা বলল, চা করে দিব? মালিহা বেগম মাথা নাড়িয়ে বললেন, না রে, আমি খেয়ে এসেছি, তোরা খেয়ে নে, আর কত বেলা করবি, আমি একটু ঘরে যাই। মালিহা বেগম সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। ওয়াসিফা একদৃষ্টে তাকিয়ে থাকে তার পেছন দিকে, যতক্ষণ তিনি করিডরের মোড়ে অদৃশ্য হয়ে যান। সন্ধ্যের আলো ঢুকে পড়ছে। জানালার পর্দা অল্প নড়ছে বাতাসে। ল্যাপটপের স্ক্রিনে ভিডিও চলছে। আরিয়ানের চোখ স্থির স্ক্রিনের দিকে, ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি। ও নাকি ওয়াসিফাকে ভালোবাসে।
ব্লাডি ফুল। ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে। আয়ান দুজন মেয়েকে নিয়ে হোটেলের লবিতে ঢুকছে। পরের ফ্রেমে আয়ান হাসছে, মেয়েদের গলায় হাত রেখেছে। মেয়েরা হাসছে জোরে জোরে, আর আয়ানের চোখে সেই দাম্ভিক চাহনি, যেটা আরিয়ানের কাছে বরাবরই বিরক্তিকর ছিল। আফনান পাশে বসে, এক হাতে কফির কাপ, অন্য হাতে ল্যাপটপের মাউস, চোখ কুঁচকে তাকিয়ে আছে। ওই দিন যখন আয়ান আমার কাছে আসলো তখন অবাক হয়েছিলাম, ভেবেছিলাম কি দরকার ওর আমার কাছে আসার, ওই শালাকে পাত্তা দেই নাই। 2 নম্বর একটা। আরিয়ান চেয়ারে হেলান দিল, চোখ বন্ধ করে বলল, এই ভিডিওটা আমার ফোনে পাঠান, ওর বাবাকে দেখাবো আমি। আফনান একটু থমকালো, তুই নিশ্চিত? একদম। মিষ্টির সকালটা অন্য দিনের চেয়ে একটু বেশি কোমল আজ। জানালার ফাঁক দিয়ে সূর্যের সোনালি আলো ঢুকে পড়েছে, বাইরে পাখিরা ডাকছে, গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো আলোয় ঝিলমিল করছে। মালিহা বেগম বেরিয়ে গেছে মার্কেটে। এখন কিচেনে দাঁড়িয়ে ওয়াসিফার হাত ব্যস্ত। রান্না করতে করতে মাঝে মাঝে তাকায় ঘড়ির দিকে। চামচের তরকারিটা তুলে স্বাদ নেয়, ঠোঁটে মিষ্টি হাসি ফোটে। ঠিক আছে, তারপর ঢাকনা দিয়ে দেয়, গ্যাসের আঁচ কমিয়ে দেয়। আরিয়ান রাগে গজগজ করতে করতে ঘরে ঢোকে। আয়ান রাগে চোখ লাল হয়ে আছে, হাতে মোবাইলটা শক্ত করে চেপে ধরে আছে। মুখে এখন আর সে আত্মবিশ্বাস নেই। ভিডিওগুলো সবার হাতে পৌঁছে গেছে। মুনির সাহেব শুধু ঠান্ডা গলায় বলছিলেন, আজ থেকে তুই আমার ছেলে না, বেরিয়ে যা বাড়ি থেকে, তোর মুখ আর দেখতে চাই না। এই একটাই বাক্য তার পৃথিবী ভেঙে দিয়েছে। বাবা মুখ ফিরিয়ে নিয়েছিল, মা কাঁদতে কাঁদতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিল। সব শেষ এই ক্ষোভে। এখন চোখে শুধু একটাই মুখ ঘুরে বেড়াচ্ছে। চিৎকার শুনে কিচেন থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে ওয়াসিফা। এপ্রনে হাত মুছতে মুছতে বলে, এভাবে চিৎকার করছেন কেন আয়ান ভাইয়া, কি হয়েছে? ওই হারামজাদা কই, আজও কি আমি ছিঁড়ে ফেলব মুখ? সামনে কথা বলুন আয়ান ভাইয়া। আয়ান তার ছোট্ট হাসি দেয়, ঠোঁটের কোণে কাঁপুনি। তোর মুখ দিয়ে দেখে বুলে বেরোচ্ছে, ওরে ঘৃণা। বড় চোখে তাকায় ওয়াসিফার দিকে। ভিডিওগুলো ও দেখেছে সব কিছু। সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর কাঁপা কণ্ঠে বলে, আপনার লজ্জা করে না যে কাজ করেছেন তার দেখার পরও মুখ দেখার সাহস হয় কিভাবে? আয়ান টেবিলের ওপর মুষ্টি মেরে আঘাত করে। সবই আরিয়ানের দোষ, ও আমার নামে ভিডিও ছড়িয়েছে। আপনি নিজের ভুলের শাস্তি পাচ্ছেন, এতে অন্য কাউকে দায়ী করবেন না। আয়ানের মুখ পাল্টে যায় রাগে। ওয়াসিফার কথাগুলো ওর গায়ে বিষের মতো বিঁধে যাচ্ছে। হঠাৎ এক ধাপ এগিয়ে আসে, রাগে চুয়াল শক্ত হয়ে আসে। তুই আমার সঙ্গে এমন করে কথা বলছিস, একেবারে হাত কেটে ফেলব। আয়ানকে এখন পাগল লাগছে ওয়াসিফার কাছে। আপনি মানুষ না আয়ান ভাইয়া, দানব হয়ে গেছেন। আয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হাত তোলে, কিন্তু হাত ওঠাতে ওঠাতে নামাতে পারে না। আয়ানের শরীর হঠাৎ কাঁপতে থাকে, মুখ থাবড়ে গিয়ে মেঝেতে পড়ে যায়। ওয়াসিফা স্তব্ধ হয়ে যায়, ধীরে ধীরে চোখ ঘুরিয়ে পিছনে তাকায়ও। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। ধীরে ধীরে এগিয়ে আসে সে, মেঝেতে পড়ে থাকা আয়ানের দিকে তাকায়। ওয়াসিফা এখনও ভয় পাচ্ছে। আরিয়ানের সামনে এসে থামে, একবার ওর মুখের দিকে তাকায়। ওয়াসিফার চোখে ভয়ের সঙ্গে মিশে আছে নিশ্চরতা। আরিয়ান নরম গলায় বলে, তুই ঠিক আছিস? ওয়াসিফা কিছু বলতে পারে না, কেবল মাথা নাড়ে। কিছুক্ষণ পর আয়ানকে পুলিশ এসে নিয়ে যায়। রাত নেমে এলে পৃথিবী এক অন্যরকম শান্ত রূপ ধারণ করে। চারদিকের কোলাহল স্তব্ধ হয়ে যায়। মানুষের ভিড় সরে গিয়ে জায়গা করে নেয় নিস্তব্ধতাকে। সে নিস্তব্ধতার মাঝে আকাশ ধীরে ধীরে খুলে দেয় তার অপার সৌন্দর্যের পর্দা। অসংখ্য তারার ঝিকিমিকি আলো ছড়িয়ে পড়ে। রাতের আকাশের দিকে তাকালে মনে হয় এই বিশালতার নিচে মানুষ কত ছোট, কত ক্ষণস্থায়ী। তবুও এ ছোট জীবনের প্রতিটি মুহূর্ত সেই অসীম আকাশের মতোই গভীর। আরিয়ান ল্যাপটপ আলতো করে বন্ধ করল। নীল স্ক্রিনের আলো নিভে যেতেই ম্লান হয়ে গেল। ওয়াসিফা বসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। চুল কাঁধ ছুঁয়ে পিঠ নেমে এসেছে। আরিয়ান কিছুক্ষণ নিঃশব্দ দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। ওয়াসিফা আয়নার মধ্যে আরিয়ানকে দেখতে পেল। ওর পেছনে এসে দাঁড়ায় আরিয়ান। আয়নার ভেতর দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি। আরিয়ান চিরুনিটা আলতো করে ওয়াসিফার হাত থেকে নেয়। ওয়াসিফা একটু থমকে তাকায়, তারপর মৃদু হেসে ফেলে। আরিয়ান বলে, বেনি করে দেব? ওয়াসিফা ছোট্ট করে বলল, দিন। আরিয়ানের আঙুলের ছোঁয়া ওয়াসিফার চুলের ভেতর দিয়ে পিঠের নিচে নামে। সে চুলগুলো আলতো করে ভাগ করে নেয় দুই পাশে। আঙুলের মাঝে নরম চুলগুলো বয়ে যায়। ওয়াসিফার বুকের ভেতর কেমন ঢেউ ওঠে। আরিয়ান নিচু গলায় বলে, চুলগুলো এত লম্বা হলো কখন? ওয়াসিফা বলে, আপনি খেয়াল রাখেননি? মাথা নাড়ল আরিয়ান, আসলেই খেয়াল করেনি।
ওয়াসিফা আয়নায় তাকিয়ে দেখে আরিয়ানের কপালের পাশে ঝুলে পড়েছে কয়েকটা চুল, কপালে ঘাম লেগে আছে। সে ধীরে ধীরে বেনি বুনে চলছে, এক এক করে আলতো টান দিচ্ছে। ওয়াসিফার নিঃশ্বাস ধীরে ধীরে গভীর হচ্ছে। বেনি প্রায় শেষের দিকে গেলে আরিয়ান চুলের ডগা একসাথে পেঁচিয়ে বলে, এভাবে হলে হবে? ওয়াসিফা হেসে বলে, অনেক ভালো হয়েছে। আরিয়ানের ঠোঁটের কোণে হাসি ফোটে, বেনিটা শেষ করে রাবার ব্যান্ড পরিয়ে দেয়। ওয়াসিফা বিছানায় গিয়ে ধীরে ধীরে বসে পড়ে। ঘরটা টেবিল ল্যাম্পের আলোয় ভরে আসে। আরিয়ান ওয়াসিফার দিকে এগিয়ে আসে, ওয়াসিফার পাশে এসে থেমে যায়। এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে তার মুখের দিকে, তারপর কোনো কথা না বলে ধীরে ধীরে মাথাটা ওয়াসিফার বুকে রাখে। ওয়াসিফা তাকায়, আরিয়ানের শরীরের উষ্ণতা শুয়ে যাচ্ছে, স্পন্দনের সঙ্গে মিশে যায় আরিয়ানের নিঃশ্বাসের তাল। মাথায় হাত বুলিয়ে যায়। ওয়াসিফার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে একটা কথাও না বলে আস্তে করে আরিয়ানের চুলে হাত রাখে। আঙুলগুলো নরমভাবে চুলের ভেতর দিয়ে চলে যায়, আর আরিয়ান চোখ বন্ধ করে ফেলে। তার মুখের কোণে শান্ত ছায়া নামে, যেন সব ঝড় পেরিয়ে অবশেষে সে আশ্রয় পেয়েছে। ওয়াসিফার মনটা হালকা হয়ে যায়, নরম কণ্ঠে নিজেকেই বলে, আর কিছু যায় না, আপনি থাকলে আমি সম্পূর্ণ। এতদিনের ভয়ে অনিশ্চয়তা কিছুই যে আর নেই। এই মানুষটা, যাকে সে কখনো ভয় পেয়েছে, কখনো ভালোবেসেছে, আজ তার বুকে শিশুর মতো শান্ত হয়ে শুয়ে আছে। এই মুহূর্তটা কখনো ফুরিয়ে না যাক। সে সব থেকে খুশি এখন। তার পাশে আরিয়ান মাথা রেখেছে তার বুকে। ওয়াসিফা নিচে তাকায়। আরিয়ানের মুখটা শান্ত, নিশ্চিন্ত, চোখ বন্ধ। তারও হাত বোলাতে বোলাতে চোখ বন্ধ হয়ে আসে। সমাপ্ত।